সকাল ঠিক 11টা। মির্জাবাড়ির সদর দরজার সামনে এসে ব্রেক কষল আহানের গাড়ি। সারা রাতের তীব্র দখল, নিজের দুইজন বিশ্বস্ত অফিসারকে হারানোর বুকফাটা কষ্ট, আর উত্তরার সেই ভয়ঙ্কর গোলাগুলির ক্লান্তি, সবকিছু তার অবয়বে স্পষ্ট। কিন্তু বাড়ির সীমানায় পা রাখতে সে নিজের ভিতরের সব কষ্টকে এক পাশে সরিয়ে রাখল। গাড়ি থেকে নেমে সে দৃঢ় পায়ে বাড়ির ভিতরে ঢুকল। পুরো বাড়ি তখনও এক থমথমে নিস্তব্ধতায় ডুবেছিল। আয়ান ড্রয়িং রুমে পা রেখেই তার সে গম্ভীর কিন্তু ছেনা চড়া গলায় ডেকে উঠল, বউ পাখি, আলো, রিদিয়া, রায়ান, সাকিব, কই তোরা? সেই চেনা গলার আওয়াজ পুরো মির্জা বাড়িতে যেন এক লোহময় প্রাণের সঞ্চার করল। দোতলার ঘরে জায়নামাজে বসে থাকা নুরার খান খাড়া হয়ে গেল। আলো আর রিদিয়া এক লাফে উঠে দাঁড়ালো বিছানা থেকে। পাশের রুম থেকে সাকিব আর রায়ানও ভাইয়ার গলা পেয়ে চিৎকে বেরিয়ে এলো। কেউ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সাকিব, রায়ান, রিদিয়া, আলো আর নোরা সবাই একত্রে তীব্র গতিতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নামার সময় ওদের পায়ের দুপদাপ শব্দে পুরো বাড়ি মুখরিত হয়ে উঠল, যেন এক খাঁচায় বন্দি পাখিগুলো হুট করে মুক্তি পেয়ে ডানা মেলে ছুটে আসছে। সবাই যখন একসাথে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, আহান তখন শান্ত হয়ে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়েছিল, তার জ্যাকেটের চেনটা তখনও গলা পর্যন্ত আটকানো। নোরা সবার আগে ছিল। আহানকে আস্ত সুস্থ শরীরের নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মনের ভিতরের গত কয়েক ঘন্টার জমে থাকা সমস্ত ভয়, শঙ্কা আর ব্যাকুলতা এক নিমিষেই বাঁধ ভাঙল। সে কোনো নিয়ম, কোনো লোকলজ্জা বা ভাই বোনদের উপস্থিতির তোয়াক্কা করল না। নোরা সোজাসুজি ছুটে গিয়ে আহানের চৌড়া বুকটার দুহাতে শক্ত করে জাপটে ধরল। আহানের বুকের মুখ গুজে দিতেই নোরার চোখ থেকে হু হু করে জল গড়িয়ে পড়তে লাগলো। সে তার সমস্ত আবেগ আর চোখের অশ্রু বিসর্জন দিয়ে আহানের শার্ট বিছিয়ে দিল। এতক্ষণের দম বন্ধ করা প্রহর গোনার পর তার এই মানুষটার নিজের বাহুডোরে ফিরে পেয়ে নোরার বুক থেকে যেন এক বিশাল পাথরের ভার নেমে গেল। আহানও তার সুস্থ বাম হাতটা দিয়ে নোরাকে নিজের বুকের সাথে আরো শক্ত করে মিশিয়ে নিল। আর সাকিবরা চার ভাই বোন এক গাল হেসে তীর চোখে বড় ভাই আর ভাবির এই মিলন দেখতে লাগলো। আহান নোরাকে নিজের বুক থেকে সামান্য একটু আলাদা করলো, তারপর সবার সামনে নোরার কপালে একটা ঠোঁট নোরার কপালে তার ঠোঁট দুটো ছুঁয়ে দিয়ে এক গভীর ভালোবাসার পরশ দিল। নোরার ভেজা চোখ দুটোর দিকে তাকিয়ে এসে মৃদু হেসে নিচু গলায় বলল, কি বউ পাখি, বলেছিলাম না সকাল 11টার মধ্যে সিআইডি আহান মির্জা তার বউয়ের কাছে ফিরে আসবে। সিআইডি অফিসাররা মারতে পারে, কিন্তু দেওয়া কথা কখনো খেলাপ করে না। মরতে পারে শব্দটা শোনা মাত্রই নোরা আহানের ঠোঁটের নিজের হাত চেপে ধরল। সে চোখ বড় বড় করে মাথা নেড়ে ওনাকে আর অমন অলক্ষণে কথা বলতে বারণ করল। পাশে দাঁড়িয়ে থাকা আলো এতক্ষণে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখেছো ভাবি, আমি তোমাকে তখনই জায়নামাজে বসে কি বলেছিলাম, বড় ভাইয়া ঠিক টাইমেই চলে আসবে। সাকিব আর রায়ান এতক্ষণে বেশ ভদ্র ছেলের মতো দাঁড়িয়েছিল। এবার সাকিব একটু এগিয়ে এসে আহানের জ্যাকেটের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, মিশন কেমন হলো? সব কটাকে একদম সাইজ করে দিয়েছো তো? আহান সাকিবের দিকে তাকিয়ে তার সেই চেনা করা চোখ দুটো শুরু করলো। সারা রাতের ক্লান্তি একপাশে রেখে সে গম্ভীর গলায় বলল, সব কটা লক আপে। আর তুই যে ফুসকা খেয়ে গড়ে এসে পড়াশোনার নাটক করছিলি, সেটা কিন্তু আমি ভুলে যাইনি। আজ রাতে তোর খবর আছে। বড় ভাইয়ের মুখে এই কথা শুনে সাকিবের মুখের চেনা আত্মবিশ্বাসী ভাবটা এক সেকেন্ডে হাওয়া হয়ে গেল। সেই শুকনো ডুব গিলে রায়ানের পেছনের দিকে লুকানোর চেষ্টা করলো। সাকিবের এই দশা দেখে রিদিয়া আর আলো হেসেই কুটি কুটি। পুরো বাড়ির সেই গত কয়েক ঘন্টার তমতমে মেঘলা পরিবেশটা যেন এক নিমেষে কেটে গিয়ে এক চিলতে রোদ জলমলে আনন্দ ছড়িয়ে পড়ল। শায়লা বেগম আর সজীব মির্জাও এতক্ষণে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছেন। শায়লা বেগম নোরার দিকে তাকিয়ে হেসে বললেন, বৌমা, তোমার স্বামী তো ফিরে এসেছে। এখনো হাত মুখ ধুয়ে আসুক, তুমি টেবিলে খাবার গোছাও, তোমরা খেতে বসো। নোরা দ্রুত নিজের চোখের জল মুছে মাথা নাড়ালো। সে আহানের দিকে তাকিয়ে ইশারায় ওনাকে উপরে গিয়ে জামা কাপড় বদলে ফ্রেশ হতে বলল।
আহানও তার আদরের ভাই-বোন আর পরিবারের সবার মুখের এই হাসিটুকু দেখে সারা রাতের সব ক্লান্তি আর নিজের অফিসারদের হারানোর কষ্টটা বুকের ভিতরে চেপে রেখে এক চিলতে শান্তিতে আসলো। আহান নোরাকে সাথে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে রওনা হলো। পেছনে তখন রিদিয়া আর শাইলা বেগমের আঁচল ধরে ডাইনিং টেবিলের দিকে যাচ্ছে। আর আলো, সাকিব ও রায়ান তিন ভাই বোন মিলে বড় ভাইয়ের মিশনের গল্প শোনার জন্য চটপট করতে লাগলো। রুমে ঢুকে আহান যখন তার সিআইডির ভারী জ্যাকেটের চেইনটা খুলছিল, নোরা তখন আলমারি থেকে তার পরার জন্য একটা আরামদায়ক সুতির ট্রাউজার আর টি শার্ট বের করে বিছানায় রাখলো। আহান ফ্রেশ হতে চলে গেল জামা কাপড় নিয়ে। ডাইনিং টেবিলে তখন এক এলাহি কাণ্ড। চাচি শাইলা বেগম আর আলো মিলে টেবিলে ভর্তি করে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজি, ডিম বোনা আর গরুর মাংস সাজিয়ে রেখেছেন। সারা রাতের তমতমে ভাব কেটে গিয়ে এখন পুরো টেবিলে আনন্দের শোরগোল। সজীব মির্জা টেবিলের চেয়ারটায় বসে আছেন। ওনার ডান পাশে আহান আর নোরা বসলো। আর বাকিরা যার যার জায়গায় বসে গেল। সাকিব মির্জা একটা জরুরি অপারেশনে আছে, তাই উনি হসপিটালে। সবাই একসাথে খাওয়া শুরু করতেই ডাইনিং রুমটা আবার চেনা আড্ডায় মুখরিত হয়ে উঠল। খাওয়ার মাঝখানে সাকিব হঠাৎ নিজের প্লেটের চামচটা টেবিলের ওপর চট করে নামিয়ে রাখলো। সে সে আহানের দিকে তাকিয়ে একদম নাটকীয় ভঙ্গিতে মুখটা গোল করে বলল, ভাইয়া, তুমি তো ওদিকে মিশন শেষ করে বীরের মতো ফিরে এলে, কিন্তু এই গর্জে আর একজনও না খেয়ে অনশন করছিল, তার খবর রাখো। আমরা সবাই মিলে কত জোরাজুরি করলাম, কিন্তু এই ভাবিকে এক গ্লাস পানি অবধি আমরা খাওয়াতে পারিনি। ওনার শুধু এক কথা, তুমি না এলে নাকি সে কিচ্ছু মুখে তুলবে না। সাকিবের এই অকপট কথা শুনে ডাইনিং টেবিলের সবাই একসাথে হেসে উঠল। পাশে বসা রায়ান আর রিদিয়াও মুচকি মুচকি হাসতে লাগলো। আলো সাকিবের কথায় সুর মিলিয়ে বলল, একদম ঠিক বলেছিস মেজ ভাইয়া। ভাবি তো জায়নামাজ থেকে উঠছিলই না। আমি আর রিদিয়া কতবার বললাম একটু শরবত বা পানি খাও, ভাবি আমাদের দিকে ফিরেও তাকায়নি। সবার সামনে এভাবে নিজের গোপন ব্যাকুলতার কথা ফাঁস হয়ে যাওয়ায় নোরার লজ্জায় একেবারে লাল হয়ে গেল। সে অস্তুতি ডাকতে নিজের প্লেটের দিকে তাকিয়ে চামচ দিয়ে ভাত নাড়াচাড়া করতে লাগলো। লজ্জায় তার ফর্সা খান দুটো গরম হয়ে উঠেছে। আহান খেতে খেতে এক পলক তার পাশে বসা নোরাকে দেখে নিল। সাকিবের কথার পিঠে সে মুখে কিছু বলল না ঠিকই, কিন্তু তার ঠোঁটের কোণে এক চিলতে গভীর ও তৃপ্তির হাসি ফুটে উঠল। সে তার সুস্থ বাম হাতটা বাড়িয়ে টেবিলের ওপর থাকা পানির জগ থেকে এক গ্লাস পানি ডাললো। তারপর গ্লাসটা আলতো করে নোরার প্লেটের পাশে নামিয়ে রেখে নিচু কিন্তু ভারী নরম গলায় বলল, অনেক তো হলো, এবার লক্ষ্মী মেয়ের মতো পানিটা খেয়ে নাও দেখি বউ পাখি। বিকেলের মায়াবী আলো তখন মির্জাবাড়ির জানালা গলে এসে পড়েছে আহান আর নোরার শয়নকক্ষে। সারা রাতের দখল আর দুপুরের রাজকীয় ভোরের পর বাড়ির তমতমে মেঘলা আকাশটা কেটে গিয়ে এখন যেন বসন্তের হাওয়া বইছে। নিয়মের তোক্কা না করে বিকাল হতেই আহানের গড়ে এসে আড্ডা জমিয়েছে অনুজের দল। বিছানার এক কোণে হেলান দিয়ে বসে আছেন আহান। তার ডান পাশে ব্যান্ডেজটা তখনও ঝরানো, কিন্তু চোখে মুখে শান্তির তৃপ্তি। তার ঠিক পাশে গুটিসুটি মেরে বসে আছে নোরা, তার কোলে সাকিবের টেস্ট মডেলের স্মার্টফোনটা। আলো আর রিদিয়া দুজনে নোরার দুই পাশে ঘাড় পাকিয়ে মগ্ন হয়ে দেখছে। আর রায়ান কাঠের পাশে স্পিকারের সাথে ব্লুটুথ কানেক্ট করে ব্যাকগ্রাউন্ডে জেমসের আহ, যুদ্ধোদ্দাহী মিউজিক বাজিয়ে দিয়েছে। আসলে ঘটনা হচ্ছে, সাকিব আজ পণ করেছে তার এই কথা বলতে না পারবা শান্ত বাপিকে আধুনিক যুগের যুদ্ধবিদ্যা অর্থাৎ ফ্রি ফায়ার গেমসের দীক্ষিত করবেনই। নোরার জীবনে কোনোদিন এসব যুদ্ধ বিগ্রহের গেম খেলেনি। সে অত্যন্ত আনাড়ি হাতে স্ক্রিনের জায়ান্ট নাড়াচাড়া করছে। গেমের ভিতরে শত্রুর আক্রমণ দেখে তার চোখ দুটো বয়ে ও উত্তেজনায় বড় বড় হয়ে গেল। সে আকুল হয়ে হাতের ইশারায় সাকিবকে বোঝানোর চেষ্টা করলো যে সে কিছুই বুঝতে পারছে না।
সাকিব খাটের উপর হাঁটু গেড়ে বসে হাত পা নেড়ে শান্ত ওস্তাদের মতো নোরাকে গাইড করছে। আরে না ভাবি, ওইদিকে না, ওদিকে না, ওদিকে না, ডান দিকে বামটা চাপুন, হ্যাঁ ওই তো, এমনি সামনে আসছে, এবার বন্দুকের বাটনটা চাপুন, একদম হেডশট মারবেন। নোরা স্ক্রিনের দিকে তাকিয়ে বেবাছাকা খেয়ে গেল। সে একেবারে স্ক্রিনে তাকায় আর একবার সাকিবের দিকে তাকিয়ে হাত নেড়ে এবং মাথা নেড়ে অসহায়ভাবে বোঝাতে চাইল, এই লোকটা তো আমার দিকেই বন্দুক তাক করে আসছে, আমি তো মরে যাব, আমি আর খেলবো না। ঠিক তখনই সাকিব তার স্বভাবসুলভ রসিকতা আর অতি উৎসাহের বশে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে বাবির হাতের ইশারার ভাষা বুঝতে পেরে তাকে তাতানোর জন্য পুরো ঘরের নিস্তব্ধতা ভেঙে একদম চিৎকার করে এক অদ্ভুত বুদ্ধি দিয়ে বসলো। আরে বাবি, ভয় পাচ্ছ কেন? একটা সিক্রেট ট্রিক বলি শোনো। যখন স্ক্রিনে গুলিটা করবে তখন মনে মনে ভাববে আপনার সামনে ওই প্রতিবিম্বটা অন্য কেউ না, ওটা হচ্ছে বড় ভাইয়ার এক্স বউ। ব্যাস, দেখবেন হাত কেমন চিতার গতিতে চলে, দেখবেন বুক বরাবর এক রাউন্ড চালিয়ে। সাকিবের মুখে কথা তখনও পুরোপুরি শেষ হয়নি, বুক বরাবর এক রাউন্ড শব্দটা তার গলাতে আটকে গেল। পুরো ঘর যেন এক লোহময় বজ্রপাত হলো। আলো আর রিদিয়া এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে সাকিবের দিকে তাকালো। আর নোরা লজ্জায় ও আশঙ্কায় দুই হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরল। তার ফর্সা মুখটা মুহূর্তে লাল হয়ে উঠল। বিছানার কোণে বসে থাকা আহান মির্জার কপালে তখন তিনটে বাজ পড়েছে। তার চোখের সেই শান্ত ভাবটা এক নিমেষেই কর্পূরের মতো উড়ে গিয়ে সেখানে ফুটে উঠল সেই টর্চার সেলের ভয়ঙ্কর রুদ্রমূর্তি। আহান এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে কোনো কথা না বলে চোখের পলক ফেলার আগেই খাট থেকে নেমে তার পায়ের ভারী চামড়ার জুতোর ভার হাতে তুলে কুলে নিল। সাকিব, তোর আজ একদিন কি আমার একদিন, তোর সাহস কত বড় রে শয়তান বাচ্চা! আহানের বাঘের মতো গর্জন পুরো মির্জাবাড়ির দেওয়ালে ধাক্কা খেল। আহানের হাতের জুতো দেখা আর সাকিবের চোখের সামনে জমদূত দেখা একই কথা ছিল। সাকিব এক লাফে খাট থেকে নেমে ঘরের দরজার দিকে এক দৌড় দিল। আহানও তার ইনজুরি হওয়া হাতের কথা ভুলে জুতাটা উঁচিয়ে ধরে উঁচিয়ে চিতার গতিতে সাকিবের পিছু নিল। ওই চাচি আম্মা গো, বাইয়া মেরে ফেললো গো! চিৎকার করতে করতে সাকিব সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। পেছন আহানও জুতা হাতে সাকিবের দিকে তাড়া করতে করতে নিচে নেমে এলো। ডাইনিং রুমের টেবিল, ড্রয়িং রুমের সোফা সবকিছু চারপাশ দিয়ে সাকিব জানপ্রাণ দিয়ে দৌড়াচ্ছে আর পেছনে সিআইডি অফিসার আহান মির্জা জুতা উঁচিয়ে তাকে কড়া গলায় বকা দিচ্ছে। দাঁড়া তুই, তোকে আজ ফ্রি ফায়ার খেলাচ্ছি আমি। কত বড় ধৃষ্টতা তোর! তুই তোর বড় বাপির সাথে ফাইজলামি করিস? আজ তোর পিঠের চামড়া আমি যদি না তুলি তবে আমার নামও আহান মির্জা না। ড্রয়িং রুমে বসে থাকা চাচা সজীব মির্জার পেপারের উপর থেকে চশমাটা নামিয়ে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালেন। আর রান্নাঘর থেকে চাচি শায়লা বেগম বেলুন হাতে ছুটে এলেন। রায়ান আর আলো সিঁড়ির মুখে দাঁড়িয়ে পেটে হাত দিয়ে হাসতে হাসতে প্রায় মেঝেতে লুটিয়ে পড়ার দশা। নোরা উপরের বারান্দার রেলিং ধরে নিচে দুই ভাইয়ের এই জুতোর লড়াই দেখছিল। পুরো বাড়িটা যেন আবারও সেই চিরচেনা প্রাণবন্ত রূপে ফিরে এলো। সাকিব ডাইনিং টেবিলটা তিনবার চক্কর দিয়ে সোজা গিয়ে সোফার পেছনে চাচা সজীব মির্জার আড়ালে আশ্রয় নিল। সে চাচার পাঞ্জাবির কোণ খামচে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, চাচা বাঁচান, বড় ভাইয়া আজ আমাকে সিআইডির থার্ড ডিগ্রি দিয়ে দেবে। আমি জাস্ট একটু মজা করেছি চাচা। আহান জুতা হাতে সোফার ওপাশে এসে থমকে দাঁড়ালো। সজীব মির্জার হাত তুলে আহানকে শান্ত করার ভঙ্গিতে বললেন, আরে আহান থামো বাবা, কি হয়েছে সেটা তো বলবি। ছেলেটা অমন জানপ্রাণ দিয়ে দৌড়াচ্ছে কেন? আহান রাগে গজগজ করতে করতে হাতের জুতোটা নিচে নামিয়ে বলল, চাচা সাকিবের সাহস দিন দিন বড্ড বেড়ে যাচ্ছে। নোরা কথা বলতে পারে না বলে ও যা তা বুঝে ওর সামনে ফাজলামো করবে। আজ ওকে আমি ছাড়বো না। রান্নাঘর থেকে বেলুন হাতে বেরিয়ে আসা চাচি শায়লা বেগম এতক্ষণে আসল ঘটনার আঁচ করতে পারল।
মা মরা এই ছেলে মেয়েদের তিনি নিজের সন্তানের মতোই আগলে রাখেন। তিনি সাকিবের দিকে চোখ রাঙিয়ে বললেন, সাকিব, তোকে কতবার বলেছি তোর বাপের সাথে কোনো রকম বাদরামি করবি না। ও এমনিতেই নরম মনের মেয়ে, তুই আবার কি বলেছিস ওকে? সাকিব তখন চাচার পেছন থেকে শুধু মাথাটা বের করে আমতা আমতা করে বলল, আরে চাচি আম্মা, আমি তো শুধু গেম খেলা শেখাচ্ছিলাম। উপর থেকে আলো আর রায়ান ততক্ষণে নিচে নেমে এসেছে। আলো হাসতে হাসতে চাচিকে বলল, চাচি, ও বাবিকে ফ্রি ফায়ার খেলার সময় বলছিল শত্রুকে বাইয়ার এক্স বউ ভেবে গুলি করতে। আলোর মুখে কথাটা শোনা মাত্রই ড্রয়িং রুমে যেন আর এক দফা হাসির রোল উঠল। সজীব মির্জা নিজের হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা করে সাকিবের মাথায় একটা মৃদু চাটি মেরে বলল, উপযুক্ত শাস্তি হয়েছে তোর। আহান, ওরে আর দুগা দে তো জুতা দিয়ে, মুখে কোনো লাগাম নেই। চাচা চাচির এ আশকারা পেয়ে আহান আবার জুতাটা উঁচিয়ে সাকিবের দিকে এক পা বাড়াতেই সাকিব এবার সোজা দৌড় দিল সদর দরজার দিকে। আজ আর আমি ঘরে আছি না, আসছি না বলে এক টানে দরজা খুলে বাইরে লনের দিকে চম্পট দিল সাকিব। আহান আর ওর পেছনে দৌড়ালো না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে হাতের জুতোটা পায়ে গলিয়ে নিল। তার মুখের সেই কঠিন ভাবটা এবার আস্তে আস্তে গলে গিয়ে এক চিতে ক্লান্ত কিন্তু শান্ত হাসিতে রূপ নিল। নিজের এই ভাই বোনদের জন্যই তো ঘরের বাইরে অত শত রক্তের খেলা আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সে বারবার এই মির্জাবাড়িতে ফিরে আসার টান অনুভব করে। আহান ধীর পায়ে সিঁড়ির বাইরে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমের দিকে উঠে গেল। ঘরের দরজায় আসতেই সে দেখল নোরা তখনও বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আহানকে রুমে ঢুকতে দেখে সে দ্রুত ঘরের ভিতরে চলে এলো। নোরা আহানের খুব কাছে এসে দাঁড়ালো। সে তার নরম দুটো হাত বাড়িয়ে আহানের ইনজুরি হওয়া ডান হাতে খুব আলতো করে ছুঁয়ে দিল। আহানের প্রথম স্ত্রীর অধ্যায় চোখে যাওয়ার পর এই নির্বাক মেয়েটি তার জীবনের এক নতুন শান্ত বসন্ত এনে দিয়েছে। নোরা তার মায়াবী চোখ চোখ জোড়া দুটো তুলে আহানের চোখের দিকে তাকালো। তার তার ঠোঁট থেকে কোনো শব্দ বের হলো না ঠিকই, কিন্তু তার চোখের ভাষা আর মুখের বেকুলতা যেন স্পষ্ট বলছিল, আপনি ঠিক আছেন তো? রাগ কমেছে আপনার? আহান নোরার সেই নির্বাক আকুতি এক পলকেই পড়ে ফেলল। সে তার সুস্থ বাম হাতটা বাড়িয়ে নোরার চিবুকটা আলতো করে ছুঁয়ে দিল। তোমার এই চোখের দিকে তাকালে সিআইডি আহান মির্জার সমস্ত রাগ এক সেকেন্ডেই জল হয়ে যায় বউ পাখি। কিন্তু ওই বাদরটা যদি তোমাকে আর কোনো দিন ওসব আজে বাজে কথা বলে খেপিয়েছে, তবে তার ডিগ্রি দেব ওকে আমি। একদম সত্যি বলেছি। নোরা হেসে উঠল। সন্ধ্যা নেমে এসেছে মির্জাবাড়িতে। ড্রয়িং রুমের বিশাল টেবিলটায় বই খাতা খুলে বসে আছে আলো, রায়ান, রিদিয়া। আলো এবার ক্লাস 10-এ, রায়ান ক্লাস 8-এ আর রিদিয়া ক্লাস 7-এ। নোরা ওদের পাশে একটা চেয়ার টেনে চুপচাপ বসে আছে। টেবিলের প্রধান চেয়ারটায় বসে আহান নিজে সবাইকে কড়া চোখে পড়াচ্ছিল। বিকেলবেলা জুতো ধারা খাওয়ার পর সাকিব ভয়ে বাড়ি থেকে পালিয়ে বাইরে গিয়ে লুকিয়েছিল। সন্ধ্যার পর হয়ে যাওয়ার পরও যখন সে বাড়িতে ফিরছিল না, তখন আহান তাকে লাইনে আনার জন্য 100টা ফোন মারে। বড় ভাইয়ের ক্রমাগত ফোনের পর ফোনের দিকে সাকিব আর বাইরে থাকার সাহস পায়নি। অবশেষে সে বাধ্য হয়ে মাত্রই বাড়ি ফিরে মাথা নিচু করে ড্রয়িং রুমের টেবিলের এক কোণে এসে বসে পড়ল। সাকিব টেবিলে বসতেই আহান সাকিবের খাতাটা নিজের দিকে টেনে নিল। তার দিকে কড়া চোখে তাকিয়ে নিজে পড়া বুঝিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলল, অনেক তো বাইরে ট্যুর ট্যুর করে ঘুরে বেড়ানো হলো, সন্ধ্যার পরও বাড়ির ফেরার নাম নাম থাকে না। মন দিয়ে পড়াত বস। আহান নিজে এক একজনের খাতা টেনে নিখুঁতভাবে পড়া বুঝিয়ে দিতে লাগলো। তার এই কড়া শিক্ষক রূপটা সামনের ঘরের সবাই একদম মুখ বুজে মন দিয়ে পড়তে বাধ্য হচ্ছে। নোরা পাশে বসে এক দৃষ্টিতে আহানের এই স্নেহমাখা কঠোরতার দিকে তাকিয়ে রইল। তার চোখে এক অদ্ভুত ভালো লাগার ঘোর। ঠিক তখনই টেবিলের ওপর রাখা আহানের স্যাটেলাইট ফোনটা তীব্র শব্দে কেঁপে উঠল।
মুহূর্তে পুরো ঘরের সেই শান্ত পরিবেশটা থমকে গেল। আহানের চোখে তীক্ষ্ণ শিক্ষক ভাবটা নিমেষে মিলিয়ে গিয়ে সেখানে সিআইডি অফিসারের চেনা সতর্কতা ফিরে এলো। সে ফোনটা কানে তুলে নিতেই ওপাশ থেকে সিআইডির বড় স্যার আফজাল চৌধুরীর গম্ভীর কণ্ঠস্বর ভেসে উঠল। মির্জা, আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউর ফ্যামিলি টাইম, কিন্তু হেডকোয়ার্টারে একটা অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে। উত্তরার অপারেশনের পর কিছু নতুন ইন্টেলিজেন্স রিপোর্ট এসেছে যা দেশের সুরক্ষার জন্য মারাত্মক হুমকি। আই নিড ইউ ইন মাই অফিস রাইট নাও। ইয়েস স্যার, আই অ্যাম আই অ্যাম অন মাই ওয়ে। আহান সংক্ষিপ্ত জবাব দিয়ে ফোনটা কেটে দিল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চলে যাওয়ার বাসা তারা দেখে নোরার বুকটা আবার ধক করে উঠল। নোরা চেয়ার ছেড়ে উঠে এসে আহানের কাছে এসে দাঁড়ালো। আহান নোরাকে আশ্বস্ত করতে ওর গালে হাত রেখে নিচু সুরে বলল, স্যার ডেকেছেন বউ পাখি, না গিয়ে উপায় নেই, আমি দ্রুত ফেরার চেষ্টা করব। তারপর সে আলো, রাইয়ান, রেদিয়া আর সাকিবের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আমি না থাকা মানে এই না যে তোরা আড্ডা দিবি। নোরা পাশে বসে সব দেখবে, আমি এসে যেন সবার পড়ার কমপ্লিট দেখি। কথাটা শেষ করতেই আহান দ্রুত পায়ে ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেল। ঘরের সুন্দর পাড়া ঘরের সুন্দর পড়ার আমেজটা এক নিমিষে আবার সিআইডি জরুরি ডিউটির অতল গহ্বরে হারিয়ে গেল। আর নোরা দরজার দিকে তাকিয়ে রইল। রাত যখন গভীর, কাটায় কাটায় ঠিক একটা, পুরো মির্জাবাড়ি নিস্তব্ধতায় মগ্ন থাকলেও আহানের ঘরের আলোটা তখনও জ্বলছিল। জানালার গ্রিল ধরে বাইরের গুটগুটে অন্ধকারের দিকে তাকিয়ে এক বুক আতঙ্ক নিয়ে অপেক্ষা করছিল নূর। আহানের এই পেশা সে একদমই পছন্দ করে না। প্রতিটা মুহূর্ত কাটে এক অজানা আশঙ্কায়, সবসময় বুকটা দুরু দুরু করে, এই বুঝি কোনো খারাপ খবর এলো। ঠিক তখনই নিচতলার সদর দরজায় ভারী একটা শব্দ এলো। নোরা এক ছুটে নিচে নেমে এলো এবং যা দেখলো তাতে তার পায়ের তলার মাটি যেন সরে গেল। আহান সদর দরজায় চৌকাঠে বড়া দিয়ে দাঁড়িয়ে আছে, তার বাম কাঁধ দিয়ে চেপে ধরা ডান হাতটা বয়ে টপ টপ তাজা রক্ত মেঝেতে পড়ছে। শার্টের শার্টের হাতাটা রক্তে একাকার, মুখটা যন্ত্রণায় একদম ফ্যাকাশে হয়ে গেছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে হাতে গুলি লেগেছে। আহানের এই অবস্থা দেখে নোরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে পাগলের মতো ছুটে গেল তার শ্বশুর দেশের নামকরা সার্জন শাকিল মির্জার ঘরের দিকে। নোরার আকুল ধাক্কাধাক্কিতে শাকিল মির্জা দরজা খুলতেই নোরা ইশারায় নিজের হাতটা চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। বাবার মন মুহূর্তে কুহুর ডেকে উঠল। তিনি দ্রুত নোরার সাথে ড্রয়িং রুমে ছুটে এসে দেখলেন ওনার বড় ছেলে গুলি খাওয়া অবস্থায় সোফায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে। দেশের অন্যতম সেরা সার্জন হওয়ায় শাকিল মির্জা নিজের আবেগ নিমিষেই নিয়ন্ত্রণ নিলেন। তিনি নোরাকে ইশারায় শক্ত হতে বলে দ্রুত নিজের ঘর থেকে তার পার্সোনাল সার্জিক্যাল বক্স আর প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে এলেন। আহানের ক্ষত বিক্ষত শার্টের হাতাটা কাঁচি দিয়ে কেটে সরিয়ে তিনি ক্ষত স্থানটা ভালো করে দেখলেন। তারপর সিরিঞ্জের অবশ করা মেডিসিন নিয়ে আহানের বুলেটের ক্ষতের চারপাশে পুশ করে জায়গাটা অবশ করলেন। মেডিসিনটা কাজ করা শুরু করতেই তিনি ফরসেপ আর স্ক্রুপেল হাতে নিয়ে অত্যন্ত নিখুঁতভাবে মাংসের ভিতর থেকে গুলিটা বের করার প্রক্রিয়া শুরু করলেন। সাকিব, আলো, রায়ান আর রিদিয়া, তারা চার ভাই বোন ততক্ষণে নিচে নেমে এসেছে। এই বাড়িতে একমাত্র আহানই সিআইডি অফিসার হওয়ায় তার ডিউটির খাতিরে এর আগেও এমন টুকটাক আঘাত বা রক্তাক্ত অবস্থা দেখার অভিজ্ঞতা এদের আছে। বড় ভাইয়ের এই ঝুঁকিগুলোর সাথে ওরা অভ্যস্ত। তাই তাই ওরা কিছুটা শান্ত থেকে বাবাকে কাঁচি আর গজ কাপড় এগিয়ে দিয়ে সাহায্য করছিল। কিন্তু নোরা তো এই পরিবারের একদমই নতুন। সে কখনো এত কাছ থেকে এমন বীভৎস রক্তারক্তি দেখেনি।
তাই সে এসবে বিন্দুমাত্র অভ্যস্ত নয়। তার চোখের সামনে তার ভালোবাসার মানুষটার এই অবস্থা দেখে সে ভয়ে আর আতঙ্কে দুই চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। ব্যথা পেয়েছে আহান, অথচ সেই তীব্র যন্ত্রণার প্রতিটা বিন্দু যেন নোরার নিজের শরীরে স্পর্শ করছিল। তার বুক ফেটে কান্না আসছিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। দুই হাত দিয়ে মুখ চেপে ধরে ঠোঁট উল্টে ফুঁফিয়ে কেঁদে উঠল নোরা। গুলি বের করার তীব্র যন্ত্রণার মাঝে আহানের চোখ পড়ল নোরার দিকে। মেয়েটার কান্না আর শিউরে ওঠা দেখে তার নিজের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে নিজের কষ্ট আড়াল করে দাঁতে দাঁত চেপে পাশে দাঁড়িয়ে থাকা সাকিবের দিকে তাকালো। খুব দুর্বল গলায় বলল, সাকিব, তোর ভাবিকে জোর করে এখানে থেকে নিয়ে যা, বড্ড ভয় পাচ্ছে ও। সাকিব আর এক মুহূর্ত দেরি করল না। সে বড় পায়ের নির্দেশ পেয়ে নোরার হাতটা আলতো করে ধরে বলল, ভাবি, চলুন উপরের রুমে চলুন। এখানে থাকলে আপনার কষ্ট হবে। আব্বু আছেন তো, কোনো চিন্তা নেই। নোরা যেতে চাইল না। তার চোখ তখনও আহানের রক্তমাখা হাতের দিকে আটকে ছিল। কিন্তু সাকিব তাকে প্রায় জোর করে জড়িয়ে ধরে ড্রয়িং রুমের সে রক্তাক্ত পরিবেশ থেকে উপরের দিকে নিয়ে যেতে লাগলো। সাকিব নোরাকে আলতো করে ধরে উপরে উপরে ওদের শয়নকক্ষে নিয়ে গেল। গড়ে পা রাখতেই নোরা এতক্ষণে চেপে রাখা কান্না বাঁধ ভাঙার বন্যার মতো আছড়ে পড়ল। সে বিছানার এক কোণে বসে দুই হাতে মুখ লুকিয়ে ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতে লাগলো। তার পুরো শরীরটা তখনও আতঙ্কে আর প্রিয় মানুষের যন্ত্রণার কথা ভেবে কাঁপছিল। এদিকে নিচতলার শোরগোল শুনে আহানের আপন চাচা মির্জা সজীব আর সাথী শায়লা বেগম ততক্ষণে হন্তদন্ত হয়ে নিচে নেমে এসেছেন। শার্ট রক্তে একাকার আহানকে ওভাবে সোফায় শুয়ে থাকতে দেখে শায়লা বেগম নিজের মুখে হাত দিয়ে আটকে উঠলেন। আর সজীব মির্জা গম্ভীর মুখে বড় ভাই শাকিল মির্জার পাশে গিয়ে দাঁড়ালেন। পুরো ড্রয়িং রুম জুড়ে তখন এক তমতমে জরুরি অবস্থা। কিছুক্ষণ পর আলো নিচে থেকে এক গ্লাস জল নিয়ে ওপরে আহানের ঘরে এলো। নোরার অমন আকুল কান্না দেখে আলোর নিজের চোখ দুটো চল করে উঠল। সে দৃঢ় পায়ে বিছানার পাশে এসে বসলো। এক হাত দিয়ে নোরার খাটটা জড়িয়ে ধরে অন্য হাতের জলের গ্লাসটা তার ঠোঁটের সামনে এগিয়ে দিল। আলো অত্যন্ত নরম সান্ত্বনা দিতে দিতে বলল, ভাবি, একটু পানি খাও প্লিজ ভাবি, আর কেঁদো না। তুমি তো জানো না বড় ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে। তুমি এইভাবে কাঁদলে ভাইয়া নিজের কষ্টের চেয়েও তোমার জন্য বেশি কষ্ট পাবে। ওনার মনটা যে সারাক্ষণ তোমার কাছেই পড়ে থাকে। আলোর এই কথাটা নোরের বুকের ভিতর গিয়ে লাগলো। সে চোখ তুলে আলোর দিকে তাকালো। তার চোখের কোণ বেয়ে তখনও নোনা জল গড়িয়ে পড়ছে। নোরা বুঝতে পারলো যে তার এই কান্না নিচে অপারেশনে করতে থাকা আহানকে আরো বেশি দুর্বল করে দিতে পারে। সে নিজের অবাধ্য কান্নাটাকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে আলোর হাত থেকে জলের গ্লাসটা নিল এবং কাঁপতে কাঁপতে এক চুমুক পানি মুখে দিল। কিন্তু তার মনটা তখনও নিচে ড্রয়িং রুমের সোফাটায় আর ওনার ওই রক্তাক্ত হাতটার কাছেই পড়ে রইল। অপারেশন শেষ হতে চাচা সজীব মির্জা আর বাবা শাকিল মির্জা দুজনে মিলে আহানের দুই পাশে ধরে অত্যন্ত সাবধানে ওকে সিঁড়ি দিয়ে উপরে ওর বেডরুমে নিয়ে এলেন। দরজার পায়ে দরজার পায়ের আওয়াজ পেতেই নোরা তৎক্ষণাৎ চোখের জল মুছে কাঠ থেকে উঠে দাঁড়ালো। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে বিছানার চাদর আর বালিশগুলো একদম টান টান করে গুছিয়ে দিল, যাতে আহানের শুতে বিন্দুমাত্র কষ্ট না হয়। সজীব মির্জা আর শাকিল মির্জা খুব আলতো করে আহানকে বিছানায় শুইয়ে দিলেন। যন্ত্রণায় আহানের চোখ দুটো তখনও বুজা, কপালে বিন্দু বিন্দু ঘাম। ঠিক ওই সময়ে শায়লা চাচি কিচেন থেকে এক এক বাটি গরম স্যুপ তৈরি করে নিয়ে ঘরে ঢুকলেন। তিনি স্যুপের বাটি আর চামচটা নোরার হাতে এগিয়ে দিয়ে অত্যন্ত স্নেহমাখা গলায় বললেন, নোরা মা, এটা ওর মুখে একটু একটু করে তুলে দে। শরীর থেকে অনেক রক্ত গেছে, একটু শক্তি পাওয়া দরকার, খাইয়ে দে মা।
নোরা বাটিটা হাতে নিয়ে বিছানার পাশে বসলো। তার বুকের ভিতর থেকে তখনও একটা কান্নার ঢেউ গলার কাছে গলা পাকিয়ে উঠছিল। সে ফুঁফাতে ফুঁফাতে কাঁপা কাঁপা হাতে চামচ দিয়ে ফু দিয়ে দিয়ে আহানের ঠোঁটের কাছে স্যুপ এগিয়ে দিতে লাগলো। আহান ব্যথায় ভীষণ কাতর হয়েছিল, কিন্তু নোরার এই চোখের জল আর যত্ন দেখে সে চোখ মেলে ওর দিকে তাকালো। নিজের তীব্র কষ্ট লুকিয়ে সে নোরাকে আশ্বস্ত করার জন্য একটা ক্ষীণ চেষ্টা করলো, আর নোরার চোখের জল মুছতে মুছতে একে আর পুরো স্যুপটা খাইয়ে দিল। খাওয়া শেষ হতে বাবা শাকিল মির্জা এগিয়ে এলেন ওষুধের বক্সটা হাতে নিয়ে। তিনি প্রথমে আহানকে একটা হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিলেন, তারপর একটা গ্যাস্ট্রিকের মেডিসিন খাইয়ে সবশেষে তীব্র যন্ত্রণা কমানোর জন্য একটা কড়া ব্যথার মেডিসিন খাইয়ে দিলেন। ওষুধ দেওয়ার শেষ করে শাকিল মির্জা নোরার পাশে এসে দাঁড়ালেন। ওর এই অবলামের ভিতরের ঝড়টা তিনি একজন বাবা হিসেবে স্পষ্ট বুঝতে পারছিলেন। তিনি অত্যন্ত পরম মমতায় নোরার মাথায় হাত রাখলেন। ওনার স্পর্শে যেন এক টুকরা বাবার ছোঁয়া খুঁজে পেল নোরা। শাকিল মির্জা নরম গলায় বললেন, কেঁদো না মা, আল্লাহ আমাদের সহায় আছেন। ওর জ্ঞান এখন ওষুধের গুড়ে একটু কমে আসবে। তুমি পাশে থেকো, আর দরকার হলে যে কোনো সময় আমাকে ডেকো মা। আমি আজ সজাগই আছি, আমার সহজে ঘুম আসবে না। কথাটা বলে সবাই একত্রে ঘর থেকে বেরিয়ে গেলেন, যাতে ওরা দুজনে একটু শান্তিতে থাকতে পারে। পুরো ঘরে এখন শুধু ওষুধের কড়া গন্ধ আর টেবিলের ল্যাম্পের আবছা আলোয় দুই হৃদয়ের এক নিস্তব্ধ হাহাকার জমে রইল। সবাই ঘর থেকে চলে যাওয়ার পর পুরো ঘরে এক গম্ভীর নিস্তব্ধতা নেমে এলো। বিছানায় শুয়ে থাকা আহানের কপালটা ব্যথার চোটে তখনও ঘেমে যাচ্ছিল। ওষুধের ঘুরে সে মাঝে মাঝেই মৃদু হুশ শব্দ করে উঠছিল। নোরা আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। ও ওর ওই কষ্ট সহ্য করতে পারছিল না। সে দ্রুত বাথরুমে গিয়ে একটা পাত্রে পরিষ্কার পানি আর একটা নরম তোয়ালে বিছিয়ে নিয়ে এলো। বিছানার পাশে এসে নোরা খুব আলতো হাতে প্রথমে আহানের গায়ের জ্যাকেটটা আর রক্তে ভেজা ছেঁড়া শার্টের বাকি অংশটুকু শরীর থেকে আলাদা করলো। তারপর ওর প্যান্টটাও খুব সাবধানে খুলে ফেললো, যাতে ইনজুরির হওয়া ডান হাতের কোনো রকম টান না লাগে। এখন আহানের পরিধানে রইল শুধু একটা মাত্র আন্ডারওয়্যার। ও ওর ওই প্রায় অর্ধনগ্ন সুঠাম আর রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরটার দিকে তাকিয়ে নোরার বুকটা আবার কেঁপে উঠল। নোরা নিজের ভিতরে সব ভয় আর লজ্জা একপাশে সরিয়ে রাখলো। এখন সে শুধু একজন দায়িত্বশীল স্ত্রী, যার একমাত্র লক্ষ্য তার স্বামীর কষ্ট একটু কমানো। সে ভেজা তোয়ালটা ভালো করে নিংড়ে নিল, তারপর অত্যন্ত মমতায় আর আলতো চুয়ায় আহানের চওড়া বুক, পিঠ, চিবুক আর কপাল থেকে ঘাম আর রক্তের দাগগুলো মুছে দিতে লাগলো। ওনার দুই পায়ের পাতা থেকে শুরু করে হাত ও সমস্ত শরীর নোরা খুব খুব নোরা খুব যত্ন স্পঞ্জ করে দিল। ভেজা টাওয়েলের শরীর পরশ পেতেই ওষুধের গুড়ে থাকা আহানের যন্ত্রণাকাতর মুখটা কিছুটা শান্ত হয়ে এলো। শরীরটা ভালো করে মুছে দেওয়ার পর নোরা আলমারি থেকে আহানের একটা আরামদায়ক সুতি ট্রাউজার আর ঢিলেঢালা একটা শার্ট বের করে আনলো। ওনার ইনজুরি হওয়ার হাতাটা যেন বিন্দুমাত্র ক্ষতি না হয় সে খেয়াল রেখে অত্যন্ত সতর্কতার সাথে সে আহানকে কাপড়গুলো পরিয়ে দিল। কাপড় পরানো শেষ করে নোরা একটি নরম কম্বল টেনে ওনার বুক পর্যন্ত ভালো করে ঢেকে দিল। সব কাজ শেষ করে নোরা ক্লান্ত পায়ে এসে বিছানার এক কোণে আহানের ঠিক পাশে বসল। আহানের আহান ওষুধের তীব্র গড়িয়ে চোখ মেলতে পারছিল না। তার চোখের পাতা দুটো যেন সীসার মতো ভারী হয়েছিল, কিন্তু তার অবচেতন মন আর ত্বক স্পষ্ট অনুভব করতে পারছিল তার পাশে থাকা এই চেনা মানুষটির সুবাস, তার এই পরম যত্ন আর শীতল ছোঁয়া। আহান চোখ না মেলেই তার সুস্থ বাম কাতটা কম্বলের ভেতর থেকে বের করে নোরার নরম কোমরে গলিয়ে দিল। সে নোরাকে নিজের আরও কাছে টেনে নিয়ে এক অদ্ভুত দুর্বল অথচ গভীর ভালোবাসায় মাখানো কণ্ঠে ফিসফিস করে বলল, আমার বুকে মাথা রাখো বউ পাখি, তাহলে আমার আর কোনো কষ্ট হবে না।
স্বামীর এই আকুলতা নোরার ভিতরে সবটুকু বাঁধ ভেঙে দিল। সে আর দ্বিধা না করে অত্যন্ত আলতো করে আহানের চওড়া বুকের উপর নিজের মাথাটা রাখল। ওনার হৃৎপিণ্ডের চেনা দুক দুক শব্দটা নোরার কানে আসতেই তার মনে হলো পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা পেরিয়ে তার যেন এক পরম শান্তি নিরে এসে পৌঁছেছে। ঘরের আবছা আলোয় দুটি হৃদয় এক হয়ে রইল, আর নোরার হাতটা আহানের বুকের উপর লেপ্টে রইল এক অদৃশ্য সুরক্ষার চাদর হয়ে। আহানের বুকের ভিতর দুগদুগানির নোরার কর্ণে এক পরম আশ্বস্তের মতো প্রতিধ্বনিত হতে লাগলো। তীব্র ওষুধের প্রভাবে আহানের নিঃশ্বাস তখন ক্রমশ শ্লথ ও ভারী হয়ে এসেছে। তখন নোরার তৈরি কোমরে নোরার তন্নি কোমরে জড়িয়ে রাখা তার সবল বাম হাতের বাঁধনটুকু শিথিল হলো না, যেন অবচেতন মনের গহীনে তখনেও সে তার এই চিরন্তন আশ্রয়কে হাতছাড়া করতে নারাজ। নোরা ওর চৌড়া বক্ষের উপর মাথা গুজে নিথর হয়ে পড়ে রইল। রজনীর শেষ প্রহরের সেই অখণ্ড নিস্তব্ধতার চূর্ণ করে কেবল দেওয়াল ঘড়ির ক্রমান্বয়ে টিকটিক শব্দ আর আহানের নিয়মিত শ্বাসের স্পন্দন জাগরুক ছিল। দীর্ঘক্ষণের মানসিক জ্বর, তীব্র আতঙ্ক আর অশ্রুপাতের ক্লান্তি নোরার দেহমনকে সম্পূর্ণ অবসন্ন করে দিয়েছিল। ওনার চিরচেনা পুরুষালী সুবাস আর গায়ের তপ্ত উমে নোরার চোখের পাতাও ক্রমশ নির্দার ঘুরে মুদে আসতে লাগলো। যামিনী যখন আরো গভীর হলো, বাতায়নের উপর থেকে শেষ রাতের এক ঝলক হিমেল হাওয়া অলক্ষ্যে ঘরের ভেতর দোলা দিয়ে গেল। নোরা তন্দার গড়ে ওনার বুকের আরো গভীরে আশ্রয় খুঁজল। তার অবশ হাতখানা আহানের অক্ষত স্পন্দদেশ পরম নির্ভরতায় আঁকড়ে ধরে রইল। উষান লগ্নের প্রথম আলো তখন তাপসী রাতকে বিদায় জানিয়ে ঘরের বাতায়নে এসে কাতরাঘাত করল। তখনও তারা অভাবেই একাগ্র হয়ে সুপ্ত মগ্নতায় নীল। আহানের ললাটে ভোরের সেই স্নিগ্ধ করস্পর্শ লাগতেই তার নিদ্রার ঘোর কেটে যেতে লাগলো। যন্ত্রণার তীব্রতা এখন অনেকটাই প্রশমিত। শাকিল মির্জার অব্যর্থ ওষুধ আর নোরার বিনিদ্র রজনীর নিঃস্বার্থ শুশ্রূষা যেন জাদুর মতো কাজ করেছে। আহান বিড়ালয়ে চোখ মেলল। দৃষ্টির প্রথম উন্মেষেই সে দেখল তার বক্ষের ওপর সমস্ত জগৎ বলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে নোরা। এই মায়াবী রূপসীর শ্যামলার মুখশ্রীতে তখনও নিশাবাগের স্কন্দনের শুল্ক দাগ স্পষ্ট। নাসিকাটা ঔষধ আর রক্তিম। আহানের অন্তরাময় মায়ায় তোলপাড় হয়ে উঠল। সে তার দক্ষিণ হস্তের ক্ষতের দিকে দৃষ্টিপাত করে দেখল অত্যন্ত সুনিপুণভাবে সেখানে পাটি বাঁধা রয়েছে। আহান তার সুস্থ বাম হাতখানি প্রসারিত করে নোরার ললাটের অবাধ্যের মতো এসে পড়া অলকগুচ্ছ কর্ণের পেছনে গুজে দিল। ওর এই অতি সূক্ষ্ম স্পর্শে নোরার তন্দা ছুটে গেল। সে চমকে আঁখি মেলতে যখন দেখল আহান তার পানে চেয়ে মৃদু হাসছে, তখন নোরার নয়ন কোণে এক লোহময় এক আকাশ স্বস্তি নেমে এলো। সে তড়িঘড়ি করে আহানের বক্ষদেশ থেকে মাথা তুলতে চাইল, কিন্তু আহান তার কোমরের খানা আবার ধরিল শক্ত আলিঙ্গনে। আহান নোরার সজল আঁখি পানে চেয়ে অদর কোণে এক চিলতে হাসির রেখা ফুটিয়ে তুলল। তার কণ্ঠস্বর এখন অনেকটাই সতেজ। সে ফিসফিস করে বলল, এত তাড়াহুড়ো কিসের বউ পাখি? সিআইডি আহান মির্জা এত সহজে হার মানে না। তোমারই টানে শতবার মৃত্যুকে উপেক্ষা করে ছুটি আসিব। তোমার এই অমিত শীতল ছোঁয়া নেওয়ার জন্য কালপুরুষও তার নিকটে আসতে সংশয় বোধ করে। নোরা বাক্য স্পষ্ট করতে পারল না ঠিকই, কিন্তু তার হরিণ আঁখি দুটো আবার অশ্রু ভারাক্রান্ত হয়ে উঠল। তবে এবার আর সেই নয়নে কোনো বিভীষিকা ছিল না, ছিল কেবল এক পৃথিবীর অনুরাগ। সে এক রাস কৃত্রিম অভিমান নিয়ে ওনার বক্ষে মুখ লুকালো, যেন এই পৌরুষালী বক্ষপটি তার ইহকালের একমাত্র ধ্রুবতারা। আহান বেচারা ছেড়ে ওঠার চেষ্টা করতেই নোরা দ্রুত এগিয়ে এসে নিজের কাঁধের ভর দিয়ে আহানকে টেনে তুলল। ইনজুরি হওয়ার ডান হাতটার দিকে সজাগ দৃষ্টি রেখে নোরা অত্যন্ত সাবধানে আহানকে ধরে ওয়াশরুমের বেসিনের সামনে নিয়ে এলো।
আহান ডান হাতটা ব্যান্ডেজ করা তাকায় নোরা নিজেই ব্রাশে পেস্ট লাগিয়ে নিল। তারপর পরম মমতায় আহানের ঠোঁটের কাছে ব্রাশটা এগিয়ে দিয়ে যত্ন সহকারে ব্রাশ করে দিতে লাগলো। আহান শান্ত ছেলের মতো নোরার চোখের দিকে তাকিয়ে মুখ হাঁ করে ব্রাশ করে দিচ্ছে, আর নোরা অন্য হাত দিয়ে আহানের গাল বেয়ে পড়া ফেনাগুলো আলতো করে মুখে দিচ্ছে। ওয়াশরুমের দরজাটা সামান্য খোলাই ছিল। ঠিক এই সময়ে বড় ভাইয়ের খোঁজে উপরে উঠে এলো সাকিব আর আলো। সারাটা রাত আতঙ্কে কাটার পর বড় ভাই কেমন আছে তা দেখার জন্য ওরা ব্যাকুল হয়ে ঘরে ঢুকলো। কিন্তু বিছানায় কালির দিকে দুজনে কিছুটা চমকে উঠলো। তখনই ওয়াশরুমের দিকে থেকে পানির শব্দ আর মৃদু নড়াচড়ার আওয়াজ পেয়ে ওরা দৃঢ় পায়ে সেদিকেই এগিয়ে গেল। খোলা দরজার আড়াল থেকে উঁকি দিতেই সাকিবের চোখে পড়ল ভেতরের সেই অতি সুন্দর দৃশ্যটা। নোরা কীভাবে একদম শিশুর মতো করে আহানকে ব্রাশ করিয়ে দিচ্ছে, আর আহান এক দৃষ্টিতে নোরার দিকে দিকে চেয়ে আছে। তো দেখে সাকিবের মুখে এক চিলতে দুষ্টুমি ভরা দীর্ঘশ্বাস নেমে এলো। সে আলোর ঘাতে আলতো একটা টোকা দিয়ে গলার স্বর একটু নিচু করে ফিসফিসিয়ে বলল, বুঝলি তো আলো, আজ আমার একটা বউ থাকলে নিশ্চয়ই এভাবেই সকাল সকাল সেবা করতো। আফসোস আজ একটা বউ নেই, গার্লফ্রেন্ডও নেই। সাকিবের এই চোরগুপ্তা আফসোস আর মুখভঙ্গি দেখে আলোর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে সাকিবের দিকে তাকিয়ে মুখ চেপে হেসেই কোণ। তবে ওদের এই ফিসফিসানি আর আলোর ঝাপা হাসির শব্দ বেসিনের সামনে থাকা আহানের কান এড়াতে পারল না। ব্রাশ মুখের ভিতর রেখে আহান ওয়াশরুমের আয়নার দিকে তাকালো। আয়নায় সাকিব আর আলোর প্রতিবিম্ব স্পষ্ট দেখা যাচ্ছে। আহান আয়নার মাধ্যমে সাকিবের দিকে একজোড়ো চোখ তাকালো। বড় ভাইয়ের সেই চিলতে চাহনি দেখে সাকিবের বুকের ভেতরটা দপ করে উঠল। সে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ানোর সাহস পেল না। আলোর হাত ধরে এক ঝটকায় দরজার আড়াল থেকে সরে গিয়ে নিচু গলায় বলল, পালা আলো, জলদি পালা, সিআইডি মির্জা আয়নায় দেখে ফেলেছে। এক কপালে জুতোর বাড়ির বদলে লাঠি জুটবে। আলু হাসতে হাসতে সাকিবের সাথে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল, আর ওয়াশরুমের ভেতরে নোরা ওদের কাণ্ড দেখে মুখ টিপে মৃদু হাসতে লাগলো। প্রাতরাশ পর্ব সমাপ্ত হতে মির্জা ভবনের সমস্ত ড্রয়িং রুমের চেনা আবহাওয়াটা কেমন যেন তমতমে ও গৌরগম্ভীর রূপ ধারণ করলো। খাবার টেবিলের প্রধান প্রান্তে গম্ভীর মুখে বসে আছেন পিতা শাকিল মির্জা। আহান সবেমাত্র নিজের আহার শেষ করে নোরার দিকে জলের গ্লাসটা এগিয়ে দিতে যাচ্ছিল। ঠিক তখনই শাকিল মির্জা বেশ শান্ত অথচ এক অলঙ্কন অলঙ্ঘনীয় বাড়ি গলায় বললেন, বাবা আহান, আমি চাই না তুমি আর সিআইডিতে থাকো। বাবার মুখ থেকে এমন আকস্মিক আর অপ্রত্যাশিত প্রস্তাব শুনে আহান ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল। পুরো কক্ষ জুড়ে তখন এক নিশ্চিদ্র নিস্তব্ধতা। আহান বুড়ো কুঁচকে সরাসরি পিতার তীক্ষ্ণ চোখের পানি তাকিয়ে অনুচ্চ নকণ্ঠে জিজ্ঞাসা করে উঠল, কেন? সাকিব মির্জা একটি দীর্ঘ শ্বাস ত্যাগ করলেন। সাকিব মির্জা আহানের ব্যান্ডেজ করা হাতটার দিকে একবার করুণ দৃষ্টিপাত করে তার পাশে নতমুখী হয়ে থাকা নোরার পানে তাকিয়ে চোখ ফেরালেন। আগে তুমি একাকী ছিলে বাবা, নিজের জীবনের ভালো মন্দ নিয়ে কখনো দ্বিধাবোধ করোনি, কিন্তু এখন তোমার জীবনের সাথে নোরার ভাগ্যও জড়িয়ে আছে। মেয়েটা সারা জীবন শুধু অবহেলা আর কষ্টই পেয়ে এসেছে, ওকে আর নতুন করে যন্ত্রণার আগুনে না দগ্ধ করলেই নয় কি? নিজের বিগত সংসারে ও কোনোদিন স্বামীর যত সামান্য ভালোবাসাটুকুও পায়নি। লাঞ্ছনা আর মানসিক নির্যাতনই ছিল ওর ললাটের লিখন। এই নতুন সংসারে এসেও কি মেয়েটা প্রতিদিন শুধু এই চরম আতঙ্ক বুকে নিয়ে প্রহর গুনবে? সিআইডি আইজির একটা ফোনে তোমার জীবনের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ে, আর এই মেয়েটা সারাটি রাত বাতায়নের গ্রিল ধরে অস্ত্রপাত করে। একজন সদ্য পরিণীতা স্ত্রীর পক্ষে এই অবর্ণনীয় মানসিক পীড়ন সহ্য করা অসম্ভব। কক্ষে উপস্থিত বাকি সবাই
সজীব মির্জা, শায়লা বেগম আর ছোট ভাই বোনেরা একদম নিস্পন্দন হয়ে শাকিল মির্জার এই অকাট্য যুক্তিসমূহ শুনছিল। শাকিল মির্জা এবার আহানের অত্যন্ত নিকটে এসে ওর সুস্থ হাতখানি নিজের করপুটে তুলে নিলেন। ফের বলতে লাগলেন, তাই আমার শুনোনই ইচ্ছা, তুমি এই ঝুঁকিপূর্ণ কর্মজীবন থেকে এবার অব্যাহতি নাও, নিজের পরিবারকে একটু শান্তি দাও। তোমার চাচা এত বড় ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে আছে, ওনার সাথে ব্যবসায় মনোনিবেশ করো, নয়তো নিজের স্বাধীনতায় অন্য কোনো বিজনেস শুরু করো। আর এই হাতের ক্ষত উপশম হলেই নোরাকে নিয়ে সুদূর কোনো মনোরম স্থান থেকে ছোটখাটো একটা হানিমুন করে ঘুরে আসো। মেয়েটার মলিন মুখশ্রীতে এবার একটুখানি অনাবিল হাসি ফুটুক। নোরা তখন মস্তক অনবত করে দাঁড়িয়ে আছে, তার অক্ষিপল্লব আবার সামান্য সজল হয়ে উঠেছে। আহান কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে নিজের পটি বাঁধা হাতটার দিকে তাকিয়ে রইল, তারপর এক গভীর ও দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে সোজা হয়ে বসল। তার বুড়োজোড়ার কুঞ্চন নিমেষেই মিলে গিয়ে সেখান থেকে এক ইস্পাত কঠিন দৃঢ়তা ফুটে উঠল। সে সরাসরি শাকিল মির্জার চোখের দিকে তাকালো তাকালো সেই সেই কোনো চোখে উদ্ধততা ছিল না, ছিল দেশের প্রতি প্রেম। আহান অত্যন্ত শান্ত অথচ বজ্র কঠিন কণ্ঠে বলতে শুরু করলো, কিন্তু বাবা, আঘাতের ভয়ে বা মৃত্যুর আশঙ্কায় নিজের কর্তব্যপথ থেকে পিছু হটে আসাটা তো চরম কাপুরুষতা। আর কাপুরুষতা শব্দটাই যে আমার ডিকশনারিতে নেই, তা তো তোমার চেয়ে ভালো করে আর কেউ জানে না। আজ যদি আমি নিজের সুরক্ষার কথা ভেবে গড়ে বসে থাকি, তবে সমাজের বুকে লুকিয়ে থাকা ওই নরপিশাচদের হাত থেকে এই দেশের নিরীহ মানুষদের বাঁচাবে কে? কথাটা বলে আহান সামান্য থামল। সে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পাশে থাকা নোরার অত্যন্ত নিকটে গিয়ে দাঁড়ালো। তার সুস্থ বাম হাতখানি বাড়িয়ে সে নোরার কাঁপতে থাকা চিবুকটা আলতো করে ছুঁয়ে তার মুখটা উপরে তুলল। নোরার সজল হরিণ আঁখির পানে চেয়ে আহান বলল, তুমি নোরার অতীতের কষ্টের কথা বলছো বাবা। আমি জানি ও কতটা যাতনা সহ্য করে আজ এই মির্জা বাড়িতে পা রেখেছে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, এই নোরাকে আমি পৃথিবীর সমস্ত ঝড়-ঝাপটা থেকে নিজের জীবন বাজি রেখে আগলে রাখবো। আজ থেকে ওর এই মায়াবী চোখে ভয়ের কোনো অশ্রুবিন্দু আমি আর পড়তে দেব না। ও শুধু আমার বিবাহিতা স্ত্রী নয়, ওকে আমি আমার এই কলিজার একদম গহীন ভিতরেই গেঁথে রাখবো। ওর প্রতিটি দীর্ঘশ্বাস, ওর প্রতিটি দীর্ঘ দীর্ঘ রাত্রির অপেক্ষা, সবকিছুর মর্যাদা আমি দেব। বউটা আমার বাবা, ওর প্রতিটা দায়িত্ব, ওর ভালো থাকা আর হাসির গ্যারান্টিও সম্পূর্ণ আমার। তাই সিআইডির এই কণ্টকাকীর্ণ পথ সামলানোর পাশাপাশি আমার ঘরের এই লক্ষ্মী বউটাকেও কীভাবে সুখে রাখতে হয়, সে সবটা আমি একাই সামলে নেব। সমাজের এই নোরার মতো আরও হাজারো নোরাকে নরপিশাচদের হাত থেকে বাঁচাতে, তাদের মুখের নেই বেচারের হাসি ফোটাতে সিআইডি আহান মির্জার নিজের কলস ছেড়ে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। আহানের এই যুক্তিপূর্ণ কথার পিঠে ড্রয়িং রুমে উপস্থিত বয়োজ্যেষ্ঠদের আর কোনো কথা বলার অবকাশ রইল না। ওনারা কেউ আর কোনো জুৎসই যুক্তি খুঁজে পাচ্ছিল না। শাকিল মির্জা ছেলের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। তার ভিতরে চিন্তিত পিতাটি হেরে গেলেও একজন আদর্শবান মানুষ হিসেবে তিনি ছেলের এই নমনীয় নীতিকে মনে মনে সম্মান না জানিয়েই পারলেন না। অবশেষে শাকিল মির্জা একটি তপ্ত দীর্ঘশ্বাস ত্যাগ করে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। অতঃপর বললেন, যেমনটা তোমার ইচ্ছা বাবা, তোমার কর্তব্যবোধের উপর কথা বলার সাধ্য আমার নেই। আসো, এখন তোমার হাতের এই রক্তের দাগগুলো পরিষ্কার করে ব্যান্ডেজটা চেঞ্জ করে দিই। সকাল তো অনেক হলো, আমাকেও আবার তৈরি হয়ে দ্রুত চেম্বারে গিয়ে বসতে হবে, রোগীরা অপেক্ষা করছে। আহান আর কথা বাড়ালো না। পিতার এই নীরব সম্মতিকে সম্মান জানিয়ে সে চুপচাপ ড্রয়িং রুমের প্রশস্ত সোফাটিতে গিয়ে বসল। শাকিল মির্জার ওনার সার্জিক্যাল বক্সটা টেনে নিয়ে অত্যন্ত ধীরস্বস্তি ও সুনিপুণ হাতে আহানের ক্ষতস্থানে পুরনো ব্যান্ডেজটা কাটতে শুরু করলেন। ওষুধের প্রভাবে রক্তপাত বন্ধ হলেও কাঁচা ক্ষতের
চিরবিরানি যন্ত্রণা তখনও ছিল। আহান দাঁতে দাঁত চেপে সে কষ্ট সহ্য করতে লাগলো, আর নোরা একটু দূরে দাঁড়িয়ে পলকহীন চোখে চেয়ে রইল তার স্বামীর সেই যন্ত্রণাকাতর মুখের দিকে। প্রতিবার আহানের কপাল কুঁচকে উঠতে নোরার নিজের বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠছিল। ব্যান্ডেজ পরিবর্তনের এই পর্বটি শেষ হতেই মির্জাবাড়িতে প্রাত্যহিক জীবনের চিরচেনা ব্যস্ততা শুরু হয়ে গেল। ঘড়ির কাঁটা তরতর করে এগিয়ে চলেছে, তাই সবাইকে যার যার গন্তব্যে বের হতে হবে। সাকিব আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার কলেজের ব্যাগটা পিঠে ঝুলিয়ে নিল। আলো, রায়ান আর রেদিয়া তিনজনেই তাদের স্কুলের ইউনিফর্ম পরে তৈরি হয়ে নিয়েছে। গতকাল রাতের সে চরম উত্তেজনার পর ছোটদের চোখে কিছুটা ক্লান্তির ছাপ থাকলেও বড় ভাইয়ের সুস্থতা দেখে তারা বেশ চনমনে। সজীব মির্জা তার অফিসের জরুরি ফাইলপত্র গুছিয়ে নিয়ে স্যুট টাই পরে তৈরি হয়ে নিলেন। শাকিল মির্জাও তার স্টেথোস্কোপ আর প্রেসক্রিপশন প্যাড ব্যাগে পুরে নিলেন। একে একে সবাই ড্রয়িং রুমে এসে আহানের কাছ থেকে বিদায় নিতে লাগলো। সজীব মির্জা আহানের অক্ষত হাতে হাত রেখে বললেন, নিজের খেয়াল রাখিস বাবা। সাকিবের যাওয়ার আগে নোরার দিকে তাকিয়ে চোখ টিপে মৃদু হেসে বলল, চললাম ভাবি, ভাইয়াকে ভালো করে সামলান। আলু আর রিদিয়াও নোরাকে জড়িয়ে ধরে বিদায় নিল। কিছুক্ষণের মধ্যে সদর দরজার গাড়ির স্টার্ট নেওয়ার আওয়াজ পাওয়া গেল। সজীব মির্জা নিজের গাড়ি করে অফিসের উদ্দেশ্যে রওনা হলেন, আর শাকিল মির্জা তার নিজস্ব গাড়ি করে চেম্বারের দিকে বেরিয়ে গেলেন। ছোটরা সবাই যার যার বাস ও রিকশায় চড়ে স্কুলের দিকেই রওনা দিলেন। বিশাল মির্জাবাড়িটা নিমেষেই ফাঁকা আর নিস্তব্ধ হয়ে পড়ল। কর্মব্যস্ত এই সাত সকালে পুরো বাড়িতে এখন কেবল তিনজন মানুষ অবশিষ্ট রইল, চাচি শায়লা বেগম, নোরা আর স্বয়ং আহান। শায়লা বেগম ঘরদোর গুছিয়ে নেওয়ার জন্য কিচেনের দিকে পা বাড়ালেন, আর নোরা আহানের পাশে এসেই দাঁড়ালো। চারপাশটা শান্ত হতেই আয়ানের সিআইডি অফিসার তীক্ষ্ণ মস্তিষ্ক আবার সচল হয়ে উঠল। উত্তরার অপারেশনের পর যেভাবে বড় স্যার আফজাল চৌধুরী তাকে সতর্ক করেছিলেন, আর রাতে যেভাবে তার উপর অতর্কিত হামলা হলো, তাতে যে সে স্পষ্ট বুঝতে পারছিল যে শত্রুপক্ষ এখন চরম মরিয়া। তারা যেকোনো সময় প্রতিশোধ নিতে এই মির্জাবাড়িতেও হানা দিতে পারে। নিজের অনুপস্থিতিতে পরিবারের এই নিরীহ মানুষগুলোর নিরাপত্তা নিয়ে আহান কোনো রকম ঝুঁকি নিতে চাইল না। সে সোফা থেকে উঠে ধীর পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। নোরা নিঃশব্দে তার পিছু পিছু এলো। ঘরে ঢুকে আহান তার ড্রয়ার থেকে সে বিশেষ স্যাটেলাইট ফোনটা বের করলো। সে তার অত্যন্ত বিশ্বস্ত ও দক্ষ সিআইডি স্কোয়াডের সাব ইন্সপেক্টরকে ফোন দিতে লাগলো। ফোনটা কানে নিয়ে আহান অত্যন্ত গম্ভীর ভয়েসে বলতে শুরু করলো, শোনো, কোনো রকম শোরগোল বা চারপাশের মানুষকে বুঝতে না দিয়ে আজ দুপুরের মধ্যে মির্জাবাড়ির চারপাশে গোপনে কিছু ছদ্মবেশী লোক পাঠাও। আমাদের স্পেশাল ফোর্সের লোকজন অফিসারকে সিভিল ড্রেসে এই বাড়ির আশপাশে হকার, ফেরিওয়ালা বা সাধারণ কর্মচারী সেজে 24 ঘন্টা ডিউটিতে রাখবে। সে সিকিউরিটি যেন 100% নিখুঁত হয়। একটু থামল আহান। সে পুনরায় নির্দেশ দিল, আর শোনো, শুধু এই বাড়িই নয়, আমার ছোট ভাই বোনদের পেছনে শ্যাডো টিম লাগাও। সাকিব যখন কলেজে থাকবে আর আলো, রায়ান, রিতিয়া যখন স্কুলে থাকবে, আমাদের লোক যেন তাদের দূর থেকে ছায়ার মতো চোখে চোখে রাখে। ওদের স্কুল কলেজের ছুটির সময় এবং যাতায়াতের সময় যেন কোনো রকম ল্যাঞ্চ না হয়। আই আই ওয়ান এভরিথিং বুলেট প্রুফ। কোনো সমস্যা হলে সরাসরি আমাকে রিপোর্ট করবে। ওপাশ থেকে ইয়াস স্যার বলতে আহান ফোনটা কেটে দিল। তার এই কড়া আর অত্যন্ত সতর্ক রূপটা পাশে দাঁড়িয়ে থাকা নোরা খুব কাছ থেকে মন্ত্রমুগ্ধের মতো দেখছিল। বাইরে যে মানুষটা এত নিখুঁত, এত ইস্পাত কঠিন এক সিআইডি অফিসার, সে ঘরের ভিতরে তার কতখানি যত্নশীল এক স্বামী। ফোনটা টেবিলের উপর রেখে আহান নোরার দিকে তাকালো। নোরার নিষ্পলক মায়াবী চাহনি দেখে তার অদর কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ধীর গলায় জিজ্ঞাসা করলো, কি দেখছো অমন করে বউ পাখি? নোরা মৃদু লজ্জিত হয়ে সে পাশে থাকা মাথা নাড়িয়ে বোঝালো, কিচ্ছু না। কিন্তু তার এই লাজুক ভঙ্গি আহানের ভিতরের পুরুষালী সত্তাকে আরও বেশি উস্কে দিল। আহান ঠোঁট কামড়ে আলতো হেসে তার সুস্থ বাম হাত বাড়িয়ে নোরাকে টেনে নিজের কোলে বসিয়ে দিল।
হঠাৎ করে ওনার শক্ত কুম- শক্ত কোলের উপর বসে পড়ায় নোরার বুকের ভিতরটা দপ করে সে লজ্জায় চোখ নামিয়ে নিতে আহান নোরার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। ওনার চোখের গভীরতা যেন নোরার সমস্ত সত্তাকে গ্রাস করতে চাইল। আহান ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ জান? নোরা এবার আর মিথ্যা বলতে পারল না। গতরাতে সেই রক্তারক্তি আর এখন চারপাশে ঘনিয়ে আসা বিপদের কথা ভেবে সে আলতো করে মাথা নাড়িয়ে হেঁ বোঝালো। আহানের চোখে তখন এক অলালান্ত অতলান্ত ভালোবাসার সমুদ্র। সে নুরার কপালে নিজের কপালে ঠেকিয়ে অত্যন্ত গভীর স্বরে বলে উঠল, আমার প্রতিটা অঙ্গ দিয়ে তোমার সব ভয় দূর করে দিচ্ছি বউ। কথাটা শেষ হতেই আহান নোরাকে নিজের বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে নিল। তারপর কোনো সুযোগ না দিয়েই নোরার ওই কাঁপতে থাকা নরম ঠোঁটের উপর নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। অত্যন্ত গভীর, তৃষ্ণার্ত আর মায়াবী এক চুম্বনে মগ্ন হলো আহান। নোরার পুরো শরীরটা যেন এক লহমায় কেঁপে উঠল। শিরার ভেতর দিয়ে এক তীব্র শিরশিরানির অনুভূতি বয়ে গেল তার। এর আগে সংসারে সে কেবল অবহেলা আর জুলুম পেয়েছে, কিন্তু এত ভালোবাসা, মায়া আর তীব্র অনুরাগ মাখিয়ে কেউ যে তাকে ভালোবাসতে পারে, কেউ যে তার ঠোঁটে এভাবে অমিতের ছোঁয়া দিতে পারে, তা নোরার কল্পনারও বাইরে ছিল। সে সে আবেশে চোখ দুটো শক্ত করে বন্ধ করে আহানের ঠোঁটের কলারটা কামচে ধরল। কিছুক্ষণ পর আহান ঠোঁটের বাঁধন কিছুটা আলগা করে নোরাকে কোলের ওপর থেকে তুলে অত্যন্ত আলতো করে বিছানার নরম চাদরে শুইয়ে দিল। ওনার ইনজুরি হওয়া ডান হাতটার কথা বলে নোরা যখন ওনার দিকে তাকালো, তখন দেখলো আহানের চোখ দুটো কামনায় আর ভালোবাসায় বোধ হয়ে আছে। আহান দৃঢ়লয়ে নুরার উপর ঝুঁকে এলো। বিছানায় ছড়ানো নোরার রেশমি চুলের মাঝে নিজের বাম হাতের আঙ্গুলগুলো ডুবিয়ে দিয়ে সে আবার নোরার ঠোঁটে, গালে আর গলার নিচে গভীর ভালোবাসার পরশ আঁকতে লাগলো। নোরা দ্রুত চলা শ্বাস প্রশ্বাস আর মৃদু কম্পন আহানকে আরো বেশি ব্যাকুল করে তুলছিল। ইনজুরির সব কথা ভুলে, বাইরের সমস্ত কোলাহল আর একপাশে সরিয়ে রেখে আহান আজ কেবল তার বউয়ের ভালোবাসায় নিজেকে সম্পূর্ণ সঁপে দিল। ঘরের আবছা আলো আর নিস্তব্ধতার মাঝে দুটো প্রাণ একে অপরের খুব কাছাকাছি এসে এক চরম ঘনিষ্ঠতায় লীন হয়ে গেল। উন্মুক্ত অবস্থায় একটা ছাদার ছাদার গায়ে লজ্জায় গুটিসুটি মেরে বসে আছে নোরা। ফ্লোরে ছিটিয়ে আছে তারা দুজনের জামা কাপড়। বিছানার চাদরে মিলন চিহ্ন জ্বলজ্বল করছে। শ্যামলা গায়ে লজ্জার আভা ফুটে উঠছে। আহান ঠোঁট কামড়ে মিটমিট করে হাসছে। তা দেখে আরো লজ্জায় সিটিয়ে যাচ্ছে নোরা। ওর মনে হচ্ছে মাটি দুভাগ হয়ে যাক আর সে ওটাতে ঢুকে যাক। ইস, এত লজ্জা মেয়েটা রাখবে কোথা, তা ভেবেই কুল পাচ্ছে না। আহান নোরার আরেকটু ঘা ঘেঁষে বসলো। অতঃপর নোরা কোমরে হাত দিয়ে বলল, নোরাবতী তো দেখি অনেক লজ্জাবতী হয়ে গেছে। হুম। লাঞ্চের টাইমে সকলে খেতে বসেছে। ইফা ভাত মেখে নোরাকে খাইয়ে দিচ্ছিল। আজ নোরার কথা বলার ক্ষমতা নাই বলে, নয়তো এই পাজি লোকটাকে সে আচ্ছা মতো বকা দিত। এ দিনে দুপুরে কেউ এইসব করে? নিজের চাচি কাজ করছে, উনি উনি নিশ্চয়ই সব বুঝে ফেলবেন, এই ভেবে ছোট নোরা আতঙ্কে কেঁপে উঠছে। ও আমার নোরাবতী, তুমি একদম মাখনের মতো টেস্টি আর ইয়াম্মি। নোরা মৃদু আঘাত করলো আহানের বুকে। আহান হাসলো, তারপর বলল, হয়েছে ম্যাডাম, আর রাগ করতে হবে না, চলুন আপনাকে নিয়ে ফরজ গোসল সেরে আসি। কথাটা বলে নোরাকে নিয়ে ওয়াশরুমে পা বাড়ালো। হাতে তার তীব্র ব্যথা, কিন্তু এই ব্যথাটাকে উপেক্ষা করলো এই ভীত সম্ভ্রান্ত নারীকে তার ভালোবাসার সাগরে নিমজ্জিত করা। এই একটা মাত্র মরণাঘাতী অস্ত্র আল্লাহ এই দুনিয়ায় বানিয়েছে, যার চোখের দিকে তাকিয়ে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে বেসামাল। লাঞ্চের টেবিলে সকলে একত্রে বসে লাঞ্চ করছে। আহান, সাকিব, আলু, রিদিয়া রায়ানের দিকে ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, সাকিবের না হয় কলেজ সে ছুটির পর চলে এসেছে, কিন্তু তোরা কেন স্কুলের লাঞ্চের টাইমে চলে এলি? রিদিয়া আমতা আমতা করে বলল, এমনি ভালো লাগছিল তাই। সাকিব ফট করে বলে উঠল, আরে ভাইয়া বোঝো না, কোনো
কেন সকালে তোমার চিন্তায় চলে এসেছে সকলে তোমার সকলে তোমার চিন্তায় চলে এসেছে। সবাই যেন তোমার ভয় পায় তেমনি ভালোও বাসে, যা তুমি বুঝো না। নোরা আহানকে খাইয়ে দিচ্ছিল। আহান মুখের খাবার চিবিয়ে বলল, আজকাল তো আজকাল তোকে একটা মেয়ের সাথে কফি শপে দেখা যায়, ঘটনা কি? এই যে তুমি নোরার ভাবির হাতে লোকমা খাচ্ছ, তাও তোমার সিঙ্গেল ভাই বোনের সাথে। ওরা ছোট কিন্তু আমি তো বড়। আমার যে জলে তা বুঝো, তাই মিঙ্গেল হওয়ার ট্রাই করছি। তোকে মনে হয় জুতার আরেকটা বাড়ি দিতে হবে হবে যা বুঝলাম। গম্ভীর গলায় খাবার মুখে নিয়ে বলল আহান। নোরা মুখ টিপে হাসলো। এত সুন্দর একটা তার পরিবার হবে সে কখনোই কল্পনা করেনি। সবকিছু যেন তার কাছে স্বপ্নই মনে হচ্ছে। আহান বলল, চাচি, এই চর শয়তানের দিকে খেয়াল রাখবেন। রাইয়ান মিসকে শয়তান। চাচি বললেন, তুই কোনো চিন্তা করিস না বাবা, সব সামলে নিব। তুই এখন সুস্থতা নিয়ে ভাববি আর নোরা মায়ের প্রতি খেয়াল রাখবি। দুপুরের খাবারের প্রতি পরিবারের সবার শোরগোল যখন শান্ত হয়ে এলো, আহান নোরাকে নিয়ে ঘরে ফিরল। নোরার চোখে মুখে এখনো আগের রাতের আতঙ্ক লেগে আছে। সে যেন আহানকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতেই চাইছে না। আহান তাকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। নোরা যেন আহানের শরীরের সুবাসে এক পরম নির্ভরতা খুঁজে পেয়ে নিবিড় ঘুমিয়েই তুলে গেল। নোরা ঘুমিয়ে পড়ার পর আহানের চেহারার কোমলতা নিমিষেই বদলে গেল। সে বিছানা ছেড়ে উঠে গিয়ে ল্যাপটপ টেবিলের সামনে বসলো। তার ডান হাতে ব্যান্ডেজ থাকায় টাইপ করতে কিছুটা কষ্ট হচ্ছে, কিন্তু তার চোখের তীক্ষ্ণতা কমেনি। সে তার ব্যক্তিগত এনক্রিপ্টেড মেইলে লগ ইন করতে দেখল সাংবাদিক রিয়াদের পাঠানো একটি ফাইল অপেক্ষমান। ফাইলটি ওপেন করতেই আহানের চোখের সামনে ভেসে উঠল উত্তরার এক গোপন আস্তানার ফুটেজ। সেখানে রাশেদ চৌধুরীকে দেখা যাচ্ছে তার সাঙ্গপাঙ্গদের সাথে ড্রাগ আর চোরাচালানের ম্যাচ নিয়ে আলোচনা করতে। ফুটেজের এক জায়গায় রাশেদ অট্ট হাসি দিয়ে বলছে, আহান মির্জার খেলা শেষ। ওকে শেষ করার দায়িত্বটা আজই ওদের দিচ্ছি। আহানের চোয়াল শক্ত হয়ে উঠল, কিন্তু সে এখনো এখনো অস্থির হয়ে কোনো অ্যাকশন নিতে পারবে না। ডান হাতের ইনজুরি তাকে সক্রিয় অপারেশন থেকে সাময়িকভাবে সরিয়ে দিয়েছে। সে ল্যাপটপ থেকে তথ্যগুলো পেন ড্রাইভে নিয়ে ড্রয়ারে লক করে দিল। তার সিআইডি আইডির টেক্সট বক্সে রনিকে মেসেজ দিল, রনি, আমি কিছু প্রুফ পাঠিয়েছি। সরাসরি কোনো এনকাউন্টারে বা অপারেশনে যাওয়ার দরকার নেই। আমি চাই এই এভিডেন্সগুলো এমনভাবে মিডিয়া বা টপ লেভেলের ইন্ডিপেন্ডেন্সগুলো ছেলে পৌঁছাক যেন রাশেদ চৌধুরীর পলিটিক্যাল ব্যাকআপ তাকে কোনোভাবেই বাঁচাতে না পারে। ওকে আইনি জালে এমনভাবে জড়াতে হবে যাতে সে নিজের পতন নিজেই ত্বরান্বিত করে। রাশেদ চৌধুরীকে এখন অস্ত্রের বদলে বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে। সে রনিকে আরও নির্দেশ দিল, রাশেদের প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অডিট শুরু করতে এবং আন্ডারগ্রাউন্ডে রাশেদের যত গোপন আস্তানা আছে সেগুলো যেন নজরদারি বাড়ানো হয়, কিন্তু কোনোভাবেই কোনো সংঘর্ষ না হয়। সবকিছু গুছিয়ে রেখে আহান আবার বিছানার পাশে ফিরে এলো। ঘুমের ঘোরে নোরা তার বাম হাতটা বাড়িয়ে আহানের শার্টের প্রান্ত আঁকড়ে ধরেছে। আহান তার সুস্থ বাম হাত দিয়ে নোরাকে আলতো করে জড়িয়ে ধরল। ল্যাপটপের উজ্জ্বল আলোয় আর বাইরের এই জঞ্জাটটা থেকে এক মুহূর্তের জন্য চোখ বুজল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, রাশেদ চৌধুরী, তুমি আমাকে শারীরিকভাবে আহত করেছ বলে ভেবেছ আমি দমে গেছি? এই ব্যান্ডেজ আমার কাছে শুধু একটা কথা নয়, বরং তোমাকে ধ্বংস করার চূড়ান্ত দলিল। আমি তোমাকে অস্ত্র দিয়ে নয়, তোমারই ফাতা ফাঁদে তোমাকে আটকে ধুলোয় মিশিয়ে দেব। বাইরে আকাশ তখন মেঘলা হয়ে আসছে। মির্জা বাড়ির বাইরে ডিউটিতে সিআইডি অফিসাররা সতর্ক পাহারায় দাঁড়িয়ে। বাড়ির ভিতরে আহান আর ইনজুরি নিয়ে বসে নেই। সে তার মস্তিষ্ক দিয়ে তৈরি করছে রাশেদ চৌধুরীর পতনের ব্লু প্রিন্ট। রাতের নিস্তব্ধতা বাড়তে লাগলো, আর আহানের মনে মনে বাড়তে লাগলো এক নিখুঁত প্রতিশোধের পরিকল্পনা। সে জানে এ লড়াইয়ে জিততে হলে তাকে ধৈর্য ধরতে হবে, আর সবচেয়ে বড় কথা, নোরাকে এই বিপদে আজ থেকে যোজন দূরে রাখতে হবে।
বিকেলের ম্লান রোদ জানালার পর্দা ভেদ করে ঘরের ভিতর এক বিষণ্ণ আবহ তৈরি করেছে। নোরা এখনো ঘুমে, তার দীর্ঘ চোখে পাপড়িগুলো স্থির হয়ে আছে, যেন স্বপ্ন কোনো এক মায়াবী জগতে সে হারিয়ে গেছে। আহান চেয়ারে বসে এক দৃষ্টে নোরার দিকে তাকিয়ে আছে। ব্যান্ডেজ করা হাতটা মাথায় কিছুটা টনটন করলেও নোরার শান্ত মুখটা দেখে আহান যেন স্পষ্ট কষ্ট বলে যাচ্ছে। সে মৃদু সুরে মোবাইলের ড্রাইভার সে মৃদু সুরে মোবাইলের ড্রাইভার রফিককে কল করলো। ফোনের ওপাশ থেকে রফিকের গলার আওয়াজ বেশি আসতেই আহান গম্ভীর গলায় নির্দেশ দিল, রফিক, শহরতলির ওই চাইনিজ রেস্টুরেন্ট থেকে নোরার পছন্দের খাবারগুলো নিয়ে এসো। স্যুপ, ফ্রাইড রাইস আর সিজিলিং সিজিলিং চিকেন সব যেন একদম ফ্রেশ থাকে। দেরি করো না, সন্ধ্যার আগেই যেন বাড়িতে পৌঁছায়। কলটা কেটে দিয়ে আহান কিছুক্ষণ ভাবলো। সে ল্যাপটপটা আবার হাতে তুলে নিল। অনলাইনে শপিং প্ল্যাটফর্ম ঢুকে একটি গাঢ় নীল রঙের জামদানি শাড়ি নির্বাচন করলো। এরপর খুঁজে বের করলো এক সেট অ্যাটেন্টিক গোল্ডের গহনা। পেমেন্ট সম্পন্ন করে ডেলিভারি লোকেশন হিসেবে বাড়ির অ্যাড্রেস দিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। নিচতলার ড্রয়িং রুমে তখন সাকিবের হাসাহাসি আর অন্যান্য ভাই বোনদের কোলাহল শোনা যাচ্ছে। ঠিক সে সময়ই দরজার কলিং বেল বেজে উঠল। সাকিব দরজা খুলে দেখতে পেল অনলাইনে ডেলিভারি বয় পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে। পার্সেলটা গ্রহণ করে সাকিব চটপট ভঙ্গিতে সিঁড়ি বেয়ে উপরে আহানের ঘরের সামনে এসে দরজায় টোকা দিল। ভাইয়া, ভেতরে আসতে পারি? নাকি তোমরা কপতি রোমাঞ্চ করছো? লাথি খাবি বেয়াদব বাচ্চা! কি কাজে এসেছিস তাই বল। অনলাইন থেকে কি জানি অর্ডার করেছিলে, পার্সেল এসেছে। সাকিব দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে বলল, নিয়ে আয়। আহান ল্যাপটপ দেখে চোখ সরিয়ে বলল। সাকিব ভিতরে পার্সেলটা ভেতরে রেখে কৌতূহলী দৃষ্টিতে আহানের দিকে তাকালো। আহান ইশারায় তাকে চলে যেতে বললে সাকিব কোনো প্রশ্ন না করেই নিচের দিকে নেমে গেল। আহান পার্সেলটা খুলে শাড়ি আর গহনার সেটটা নুরার খাটের পাশে রাখলো। নোরা তখন দৃঢ়লয়ে চোখ মেলল। আলস্য ভেঙে সে যখন উঠে বসলো তখন ঘরের চারপাশটা অদ্ভুত এক মায়ায় ঘেরা। জানালার পাশে জ্বলতে থাকা মৃদু আলোতে আহানকে দেখে নীরার ঠোঁটে হাসি ফুটল। আহান ইশারায় নোরার কাছে আসতে বলল। নোরা বিছানা থেকে নেমে আহানের সামনে এসে দাঁড়ালো। আহান তার সুস্থ হাতটি বাড়িয়ে নোরার কপালে এসে এসে পড়া চুলগুলো সরিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে রফিক ট্রে ভর্তি খাবারগুলো নিয়ে ঘরে ঢুকলো। সুগন্ধি খাবারের ধোঁয়া পুরো ঘরে ছড়িয়ে পড়লো। খাবার নামিয়ে রফিক চলে গেলে আহান নোরার দিকে তাকিয়ে শাড়ি আর গহনার দিকে ইশারা করলো। সে তার চোখের বাসারা বোঝালো, আজ আজ সন্ধ্যায় নোরাকে এই শাড়িটা পরতে হবে। নোরা শাড়িটা হাতে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে জল চিকমিক করে উঠল। আহান নোরার গালে চুমুকিয়ে বলল, শাড়ি আর গহনা পরে রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে বাইরে বের হব। নোরা আঁতকে উঠে দ্রুত গতিতে মাথা নাড়িয়ে না বোঝালো। সিআইডি বউদের ভয় পেতে নেই। নোরা, যাও, রেডি হয়ে নাও সোনা আমার। অগত্যা নোরা গেল রেডি হতে। আহান ল্যাপটপটা কোলে আবার মেল লক করলো। রিয়াদের পাঠানো ভিডিও ফুটেজগুলো পুনরায় প্লে করলো। রাশেদ চৌধুরী অট্টহাসি আর ম্যাপের উপর আঙ্গুল বোলানোর দৃশ্যগুলো আহানের মস্তিষ্ককে শান্ত হতে দিচ্ছে না। সে তার নোটপ্যাডে রাশেদের প্রতিটি আস্তানার কোড আর সিকিউরিটি অ্যালার্মের দুর্বল দিকগুলো লিখে রাখতে লাগলো। আহান এইটুকু বুঝতে পেরেছে যে রাশেদ চৌধুরী হয়তো এখন তার ধ্বংসের নীল নকশা তৈরি করছে, কিন্তু সে জানে না যে মির্জা বাড়ির এই আহত বাঘ তাকে গিলে ফেলার পরিকল্পনা করছে। নোরা যখন ওয়াশরুম থেকে শাড়িটা পরে বের হলো, ঘরের মৃদু আলোয় আহান ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে তার পানে চেয়ে রইল। গাঢ় নীল রঙের জামদানি শাড়িটায় নোরাকে যেন ঠিক ভোরের সেই এক টুকরো স্নিগ্ধ আকাশের মতোই লাগছিল। ভেজা চুলগুলো পিঠের উপর ছড়ানো আর অ্যান্টিক গোল্ডের গহনাগুলো তার শ্যামলা গায়ের রঙের এক রাজকীয় আভা এনে দিয়েছে। আহান ল্যাপটপ বন্ধ করে দিয়ে ধীর পায়ে নোরার দিকে সামনে এগিয়ে এলো। তার সুস্থ বাম হাতটা বাড়িয়ে নোরার কোমরটা জড়িয়ে ধরে নিজের কাছে টেনে এলো। নোরা লজ্জায় চোখ নামিয়ে তার বুকের শার্টের বোতাম কামচে ধরল। আহান নিচে সরে তার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি তো এক পলকেই আমার পুরো কলেজাটাই চুরি করে নিলে বউ পাখি। নোরা তার বুকে হালকা একটা কিল মেরে মাথা নেড়ে বোঝালো, বাইরে যাওয়ার কথা বলেছিলেন, সত্যি যাবেন এই হাত নিয়ে?
আহান হাসলো, তার কপালে একটা গম্ভীর চুমুকে বলল, যাব, তবে কোনো দৌড় দৌড়ান্তে নয়। আমাদের বাড়ির এই পেছনের ছাদটাই। চলো, রফিক খাবারগুলো ওখানে দিয়ে এসেছে। আজ ঝিরঝির বৃষ্টির মাঝে দুজনে মিলে চাইনিজ খাবো। নোরা এক বুক স্বস্তির শ্বাস ফেলল। বাড়ির বাড়ির বাইরে যাওয়ার নামেই তার বুকটা দুরু করছিল, কিন্তু চাঁদের কথা শুনে তার চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সে আহানের অক্ষত হাতটা শক্ত করে ধরে তার পাশে এসে সিঁড়ি বেয়ে ছাদের দিকেই এগিয়ে গেল। মির্জাবাড়ির ছাদটা বেশ বড়, চারপাশটা সবুজ গাছে ঘেরা। সন্ধ্যার সময় শেষ হলো, আলো ফুরিয়ে এখন চারপাশটা হালকা অন্ধকারে ডুবে গেছে, আর আকাশ থেকে একদম মিহিকণার মতো ঝিরঝির বৃষ্টি পড়ছে। ছাদের এক কোণে শেডের নিচে রফিক টেবিল পেতে খাবারগুলো গুছিয়ে রেখে গেছে। ধোয়া ওঠা চাইনিজ স্যুপ আর সিজিলিং স্যুপের সুবাস বাতাসেই ভাসছে। আহান চেয়ারে বসতেই নোরা তার পাশে বসলো। ডান হাতে ব্যান্ডেজের দিকে তাকিয়ে নোরার মনটা কেমন যেন করে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে নিজেই চামচ তুলে নিল। প্রথমে স্যুপটা ফু দিয়ে ঠান্ডা করে আহানের মুখে তুলে দিল। আহান আর বউয়ের এই ভালোবাসা আর যত্ন দেখে চোখ বুজে এক পরম তৃপ্তি পেল। সে নোরাকে ইশারায় নিজে খেতে বলল। নোরা চামচে করে একটু ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে আহানকে খাওয়াচ্ছিল, আর মাঝে মাঝে নিজের একটু মেখে দিচ্ছিল। এই বৃষ্টির আমেজে নিঝুম সন্দেহ দুজনের এই নিস্তব্ধ অথচ গভীর ভালোবাসার আদান প্রদান যেন চারপাশের সমস্ত অশান্তিকে বলিয়ে দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ হতেই নোরা প্লেটগুলো গুছিয়ে এক পাশে রাখলো। সে এসে ছাদের রেলিং পাশে দাঁড়ালো। ঠান্ডা হাওয়া তার নীল শাড়ির আঁচলটা উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আহান দৃঢ় পায়ে তার পেছনে এসে দাঁড়ালো এবং সুস্থ বাম হাত দিয়ে নোরাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চিবুকটা নোরার কাঁধে রাখলো। নোরা তার বুকের বুকের নিজেকে সমস্ত সঁপে দিল। মুখে কোনো ভাষা নেই, কিন্তু দুজনের হৃৎস্পন্দন যেন এই মেঘলা আকাশের নিচে এক অপূর্ব সুর তৈরি করছিল। ঠিক তখনই আহানের পকেটে থাকা পার্সোনাল ফোনটা ভাইব্রেট করে উঠল। আহান ভ্রু কুঁচকে ফোনটা বের করে দেখল সাব ইন্সপেক্টর রনির কল। নোরাকে আলতো করে নিজের থেকে সরিয়ে এসে ফোনটা কানে তুলে নিল। ওপাশ থেকে রনির উত্তেজিত কণ্ঠস্বর ভেসে উঠল, স্যার, আপনি যেন এভিডেন্সগুলো দিয়েছিলেন সেগুলো ম্যাজিকের মতো কাজ করেছে। টপ লেভেলের ইনভেস্টিগেশনগুলো সেল থেকে রাশেদ চৌধুরীর পলিটিক্যাল ব্যাকআপের উপর কড়া চাপ সৃষ্টি করা হয়েছে। ওর ওই মেল ফিনান্সিয়াল অ্যাকাউন্টগুলোর ফ্রিজ করার অর্ডার অলরেডি পাস হয়ে গেছে। রাশেদ এখন একদম কোণঠাসা, স্যার। আহানের চোখে এক চরম সন্তুষ্টির আলো ফুটে উঠল। তার চোয়াল শক্ত করে গম্ভীর গলায় বলল, গুড জব রনি। কিন্তু মনে রেখো, বাঘ যখন কাছায় বন্দী হতে চায় তখন সে সবচেয়ে বেশি কামড়ানোর চেষ্টা করে। রাশেদের প্রতিটি আস্তানার উপর নজরদারি আরও ডাবল করো। ও যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে। আমি কাল সকালেই হেডকোয়ার্টারে আসছি। ফোনটা কেটে দিতেই আহান দেখল নোরা তার দিকে একরাশ আতঙ্ক আর অভিমানী চোখে তাকিয়ে আছে। তার চোখের ভাষা স্পষ্ট বলছিল, আবার সেই অফিস, আবার সেই বিপদ। আহান ফোনটা পকেটে রেখে নোরার দুই হাত নিজের হাতে মুঠোয় নিল। তার চোখের দিকে তাকিয়ে পরম আশ্বাসে বলল, ভয় পেও না নুরাবতী, জাল বোনা শেষ, এবার শুধু শিকার ধরার পালা। আমি তোমাকে কথা দিচ্ছি, এই মির্জা বাঘকে ছোঁয়ার সাধ্য এই শিয়ালের নেই। খুব জলদি এই সব আতঙ্ক অন্ধকার কেটে যাবে। নোরা ওনার বুকের নোরা বুকের নিজের মুখটা লুকিয়ে ফেলল। বাইরের ঝিরঝির বৃষ্টিটা তখন কিছুটা বেড়ে উঠেছে, কিন্তু মির্জাবাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা ওই দুটি প্রাণ তখন এক অটুট সুরক্ষার বন্ধনেই আবদ্ধ। ছাদ থেকে যখন তারা গড়ে ফিরে এলো তখন গড়িতে ঘড়িতে রাত 9:30 বেজে গেছে। বাইরের ঝিরঝির বৃষ্টিটা এখন বেশ জাঁকিয়ে নামতে শুরু করেছে। জানালার কাছে বৃষ্টির বড় বড় ফোঁটা আছড়ে পড়ার একটা এক একটা ছন্দময় শব্দ তৈরি করছে। নোরা ছাদ থেকে আনা খালি বাটি আর গ্লাসগুলো তৈরি টেবিলে রাখতে আলতো করে একটা দীর্ঘশ্বাস ফেলল। নীল জামদানি শাড়ির আঁচলটা সে কোমরে গুজে দিয়ে জানালার পর্দাগুলো টেনে দিতে লাগলো।
আহান তখন বিছানার আশদোয়া হয়ে বসে আলতো করে নিজের ডান হাতের ব্যান্ডেজটা দেখছিল। ওষুধের জোর কমে আসায় ক্ষতস্থানটা এখন আবার একটু একটু করে টনটন করছে, কিন্তু সেদিকে তার খুব একটা বকরেপ নেই। তার পুরো মনোযোগ এখন জানালার পাশে দাঁড়িয়ে থাকা ওই নীল পরীটার দিকে। আহানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে নোরা দৃঢ় পায়ে এগিয়ে এলো। তার কপালে চিন্তার ৩টি বাজ স্পষ্ট। সে আহানের সামনে এসে দাঁড়ালো এবং খুব আলতো করে তার কপালে হাত রাখলো, যেন দেখতে চাইলো শরীরের তাপমাত্রা ঠিক আছে কিনা। আহান নোরার হাতটা নিজের নিজের হাতের মুঠোয় নিয়ে একটু হাসলো। আমি একদম ঠিক আছি বউ পাখি, সামান্য একটু টনটন করছে, ওটা কিছু না। সিআইডির শরীরে কত শত বুলেটের দাগ থাকে, এই ছোটোখাটো ইনজুরি দিয়ে আমাকে কাবু করা যাবে না। নোরা তার মুখের সব কথা শুনে টুট উল্টে মাথা নাড়ালো। তার চোখের চাহনি স্পষ্ট বলছিল, একটুও নিজের শরীরের যত্ন নাও না, শুধু বড় বড় কথা। সে আহানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দ্রুত ড্রয়ারের দিকে এগিয়ে গেল। সেখানে থেকে বাবা শাকিল মির্জার দিকে যাওয়া রাতের খরা ব্যথানাশক ওষুধ আর একটা গ্যাস্ট্রিকের ক্যাপসুল বের করে আনলো। টেবিল এনে জলের গ্লাসটা নিয়ে সে আহানের আহানের খুব কাছে এসে বসলো। আহান আর কোনো বাহানা না করে শান্ত ছেলের মতো ওষুধ দুটো মুখে নিয়ে জল খেয়ে নিল। নোরা গ্লাসটা পাশে রেখে একটা শুকনো তোয়ালে দিয়ে আহানের চুলে আলতো করে হাত দিল। ছাদে থাকার কারণে আহানের চুলগুলো সামান্য ভিজে গিয়েছে। নোরা খুব যত্ন করে ফু দিয়ে দিয়ে তার চুলগুলো মুছে দিতে লাগলো। আহান চোখ দুটো বন্ধ করে নোরার এই পরম শুশ্রূষা অনুভব করছিল। এই মেয়েটার হাতের ছোঁয়ায় এমন এক অদ্ভুত জাদু আছে, যা ছোঁয়া মাত্রই শরীরের সমস্ত ক্লান্তি আর মনের ভেতরের জটিলতা নিমেষেই উদাও হয়ে যায়। চুল মোছানো শেষ করে নোরা যখন তাওয়েলটা রাখতে যাবে, ঠিক তখনই আহান তার সুস্থ বাম হাত দিয়ে নোরার কোমরটা জড়িয়ে ধরে এক ঝটকায় তাকে নিজের খুব কাছে টেনে নিল। নোরা আচমকা এই টানের ওনার বুকের উপর এসে পড়ল। তার বুকের উপর চলা দগদগানি শব্দটা নোরের কানের কাছে আছড়ে পড়ল। আজ অনেকদিন পর এত শান্তিতে একটা রাত কাটাচ্ছি নোরা। বাইরের রাশেদ চৌধুরী যতই চক্রান্ত করুক, এই ঘরের ভেতর যখন তুমি আমার এত কাছে থাকো, আমার মনে হয় দুনিয়ার কোনো শক্তি আমার একটা চুলও ছিঁড়তে পারবে না। তুমিই আমার সেই সুরক্ষার দেওয়াল। নোরা ওনার চোখের দিকে তাকালো। সেই চোখে কামনার চেয়েও এক অগাধ বিশ্বাস আর মায়া খেলা করছে। নোরা নিজের অবলার ঠোঁট দুটো কামড়ে ধরে আহানের সুস্থ খাদের উপর নিজের মাথাটা সঁপে দিল। ঘরের আবছা আলোয় বাইরে নামা মুষলধারে বৃষ্টির শব্দের মাঝে দুটি হৃদয় এক পরম তৃপ্তিতে ডুবে রইল। পরদিন সকাল। বৃষ্টির রেশ কেটে গিয়ে আকাশে আজ এক ঝলমলে রোদের আনাগোনা। মির্জা বাড়িতে প্রতিদিনের মতোই সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে। কিন্তু আজকের সকালটা অন্য দিনগুলোর চেয়ে একটু আলাদা, কারণ আজ আহান হেডকোয়ার্টারে যাবে। রাশেদ চৌধুরীর পতন নিশ্চিত করতে আজ তাকে অফিসে যেতেই হবে। নুরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এসেছে। সে রান্নাঘরে শায়লা চাচির সাথে হাত লাগিয়ে আহানার জন্য ওটস আর ডিমের সাদা অংশ দিয়ে একটা হালকা ব্রেকফাস্ট তৈরি করলো। তার মনটা আজ সকাল থেকে খুব ভারী হয়ে আছে। আহান অফিসে যাওয়া মানে আবার সে অজানা আতঙ্ক, আবার সেই ফোনের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করা। আহান যখন তৈরি হয়ে ড্রেসিং রুমে নেমে এলো, তখন তার পরনে কালো রঙের একটি ফুলো শার্ট আর জিন্স। ডান হাতটা স্লিংয়ে ঝোলানো থাকলেও তার চেহারার সেই চেনা কর্কশ আর দাঁড়ালো সিআইডি অফিসারের রূপটা পুরোপুরি ফিরে এসেছে। শাকিল মির্জা তখন টেবিলের পাশে দাঁড়িয়ে কফি খাচ্ছিলেন। তিনি ছেলেকে দেখে চশমাটার ওপর দিয়ে তাকাচ্ছিলেন। অফিসে যাচ্ছ বাবা? হাতের কতটা কিন্তু এখনো পুরোপুরি শুকায়নি, একটু সাবধানে থাকিস। আহান বাবার দিকে তাকিয়ে মাথা নোয়ালো। হ্যাঁ বাবা, আজ রনির সাথে একটা জরুরি মিটিং আসছে। রাশেদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার পর ও এখন মরিয়া হয়ে উঠেছে। আজই ওকে পুরোপুরি কোণঠাসা করা শেষ করে চালটা চালতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি দুপুরের মধ্যেই ফিরে আসার চেষ্টা করব।
সাকিব তখন ডাইনিং টেবিলের এক কোণে বসে পাউরুটি দিয়ে জেলি মাখাচ্ছিল। সে বড় ভাইয়ার কথা শুনে মুখ বাড়িয়ে বলল, ভাইয়া তুমি অফিসে যাচ্ছ ভালো কথা, কিন্তু সাব ইন্সপেক্টর রনি ভাইয়াকে একটু বলো আমাদের কলেজের সামনে যে হকার সেজে পুলিশ ডিউটি ডিউটি দিচ্ছে সে যেন অন্তত ভালো ভালো কোয়ালিটির চটপটি বিক্রি করে। কাল কাল ওটার চটপটি খেয়ে আমার পেটের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সাকিবের এই অদ্ভুত অভিযোগ শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। আহান সাকিবের দিকে চোখ রাঙিয়ে বলল, তোর খাওয়া দাওয়ার জন্য ও কফি শপের হকার সেজে বসেনি সাকিব, তোদের নিরাপত্তার জন্য বসেছে। বেশি কথা না বলে চুপচাপ কলেজে যা আর আলোদের স্কুল বাসে তুলে দিয়ে আসবি। সাকিব জিভ কেটে চুপ হয়ে গেল। নোরা খাবারের প্লেটটা আহানের সামনে এনে রাখলো। তার মুখটা বড্ড মলিন। আহান নোরার এই মন খারাপটা এক পলকে ধরে ফেললো। সে সবার অপলককে অলক্ষ্যে টেবিলের নিচ দিয়ে নোরার হাতটা একটু চেপে ধরল। তার চোখের ভাষায় একটু অদ্ভুত আশ্বাস ছিল। যা বলেছি, যা বলছিল, আমি খুব জলদি ফিরে আসবো, একদম চিন্তা করো না। ঘড়িতে তখন সকাল 10টা। সিআইডি হেডকোয়ার্টারের কনফারেন্স রুমের পরিবেশটা অত্যন্ত তমতমে। এসির ঠান্ডা বাতাসের মাঝেও প্রজেক্টরের স্ক্রিনে ভেসে থাকা ম্যাপগুলো ফাইলগুলোর দিকে তাকিয়ে আহানের চোখ দুটো জ্বলজ্বল করছিল। সাব ইন্সপেক্টর রনি ল্যাপটপের কিবোর্ড খটখট করে টাইপ করতে করতে বলল, স্যার, আমাদের প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে। রাশেদ চৌধুরীর আন্ডারগ্রাউন্ডের মেন 3জন ডিলারকে আজ সকালে পুলিশ পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। ওরা রাশেদের সব গোপন অ্যাকাউন্টের ডিটেলস স্বীকার করেছে, কিন্তু একটা সমস্যা হয়েছে স্যার। আহান ছেড়ে সোজা হয়ে বসলো। তার ভরু জোড়া কুঁচকে বলল, কি সমস্যা রনি, ক্লিয়ারলি বলো। রাশেদ চৌধুরী কাল রাতে থেকে নিখোঁজ। ওর গুলশানের বাসভবনের আমাদের টিম নজরদারি রাখছিল, কিন্তু মাঝরাতে ও কোন একভাবে সিকিউরিটি ফাঁকি দিয়ে ওখান থেকে চম্পট দিয়েছে। আমাদের সোর্স বলছে ও দেশ ছেড়ে পালানোর জন্য বুড়িগঙ্গার ওপারে কোনো এক গোপন লঞ্চ ঘাটে আশ্রয় নিয়েছে। ও আজ রাতের মধ্যেই বর্ডার পার হওয়ার চেষ্টা করবে। আহানের চোয়াল শক্ত হয়ে উঠল। সে এক টেবিলের উপর অক্ষত হাত দিয়ে একটা জোরে চাপড় মারল। ওকে কোনোভাবেই বর্ডার পার হতে দেওয়া যাবে না রনি। রাশেদ চৌধুরী যদি একবার দেশ ছেড়ে পালায় তবে ওকে আর কোনোদিন আইনের আওতায় আনা যাবে না। আমাদের স্পেশাল টিমকে রেডি করো। সিভিল ড্রেসে বুড়িগঙ্গার ওই এরিয়ার সমস্ত গার্ড ব্লক করে দাও। আমি নিজে ওখানে যাচ্ছি। রনি রনি কিছুটা ইতস্ত করে বলল, কিন্তু স্যার, আপনার হাতের ইনজুরি বড় বড় স্যার। স্যার জানতে পারলে কিন্তু পারমিশন দেবে না। আইজি স্যারের পারমিশন জন্য আমি এখানে বসে হাত গুটিয়ে থাকবো না রনি। রাশেদ চৌধুরীকে ধরার জন্য এই সুযোগ হাতছাড়া করা যাবে না। জাস্ট রেডি দা ঘাড়, আই অ্যাম কামিং। আহানের গলার স্বর এতটাই গম্ভীর আর অনমনীয় ছিল যে রনি আর কোনো কথা বলার সাহস পেল না। সে দ্রুত ওয়াকিটকি হাতে নিয়ে টিমকে নির্দেশ দিতে লাগলো। আহান তার পকেট থেকে ফোনটা বের করে একবার নোরার নম্বরের দিকে তাকালো। তার খুব ইচ্ছা করছিল মেয়েটাকে একটা ফোন করে বলে যে তার ফিরতে একটু দেরি হবে, কিন্তু এই মুহূর্তে অপারেশনের গোপনীয়তা আর সময়ের অভাব তাকে আটকে দিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা লক করে পকেটে পুরে নিল। মির্জাবাড়ির আহত বাঘ এবার তার চূড়ান্ত শিকারে বের হচ্ছে। রাশেদ চৌধুরীর শেষ রক্ষা আজ আর কোনোভাবেই সম্ভব না। দুপুর গড়িয়ে বিকেল নামতেই ঢাকার আকাশটা আবার মেঘে মেঘে চেয়ে গেল। বুড়িগঙ্গার তীরের বাতাসটা আজ বড্ড ভারী আর স্যাঁতসেঁতে। নদীর ওপার থেকে আসা একটা ঠান্ডা হাওয়া চারপাশে নোংরা কাদার গন্ধ আর কোলাহলকে আরও বেশি স্পষ্ট করে তুলছিল। সিআইডির চৌদ্দবেশি অফিসাররা ততক্ষণে ঘাটের চারপাশে ছোটো ছোটো চায়ের পানের দোকান আর কেয়া নৌকার মাঝে সেজে পজিশন নিয়ে নিয়েছে। রনি সিভিল ড্রেসে একটা সাধারণ লুঙ্গি আর ফতুয়া পরে মাথায় গামছা বেঁধে ঘাটের কোনো এক কোণে খাটের বেঞ্চে বসেছিল। তার চোখ দুটো সারাক্ষণ ঘুরছিল ঘাটে আসা যাওয়া করা প্রতিটা মানুষের মুখের উপর। ঠিক তখনই ঘাটের প্রধান গুলির মুখে একটা পুরনো নোংরা মোটর বাস এসে থামলো। মাইক্রোবাসের দরজা খুলে কালো বোরখা পরা একজন মানুষ নেমে এলো। তার হাঁটার ধরন আর শরীরের গরম দেখেই রনি খটকা লাগলো। বোরখা পরা মানুষটি
অত্যন্ত সতর্ক পায়ে চারপাশটা দেখতে দেখতে একদম পেছনে একটা ভাঙ্গা লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিল। রনি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার পকেটে থাকা গোপন ওয়াকিটকিটা অন করলো। ব্ল্যাক টাইগার কলিং লিডার, টার্গেট স্পটেড। বোরকা পরিহিত অবস্থায় পেছনে ঘাটের দিকে যাচ্ছে। আই রিপিট, টার্গেট মুভিং। ঘাটের অদূরে একটি সাধারণ প্রাইভেট কারের ভেতরতে বসে থাকা আহান মির্জা খানের রনির মেসেজটা পৌঁছা মাত্রই তার চোখের মণি দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। সে তার স্লিংয়ে ঝোলানো ডান হাতটার কথা ভুলে বাম হাত দিয়ে গাড়ির দরজাটা এক ঝটকায় খুলে বাইরে পা রাখলো। তার পরনে একটা সাধারণ ঢিলেঢালা জ্যাকেট, যাতে হাতের ব্যান্ডেজটা বাইরে থেকে সহজে বোঝা না যায়। আহান ধীরে কিন্তু অত্যন্ত দৃঢ় পায়ে গার্ডের ভিতরে ঢুকলো। তার সিআইডি অফিসারের চোখ দুটো এক লোহমায় পুরো এরিয়াটার সিকিউরিটির ম্যাপ মাথায় গেঁথে নিল। সে রনিকে ইশারার পিছনের দিকে থেকে ঘিরে ধরতে বলে নিজে সোজাসুজি ওর বোরখা পরা মানুষটির উপর আগলে দাঁড়ালো। বোরকা পরা মানুষটি আচমকা সামনে একজন দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। সে বোরকার নেকাবটা সামান্য সরিয়ে ওপরে তাকাতে তার চোখের সামনে ভেসে উঠল সিআইডি আহান মির্জার সে চেনা ভয়ঙ্কর রুদ্রমূর্তি। রাশেদ চৌধুরীর বুকের ভেতরটা এক লহমায় দক করে উঠল। আহান ঠোঁট কামড়ে আলতো একটু হাসলো। তার সে আসল পেছনে লুকিয়েছিল এক চরম শীতলতা। কি রাশেদ চৌধুরী, বোরকা পরে দেশ ছেড়ে পালানোর চেষ্টা, সিআইডি আহান মির্জার চোখ ফাঁকি দেওয়ার যে কতটা অসম্ভব তা কি এখনো তোমার মাথায় ঢোকেনি? রাশেদ চৌধুরী বুঝতে পারলো যে সে সম্পূর্ণ ফেঁসে গেছে, কিন্তু সে এত সহজে হার মানার পাত্র নয়। বোরকার আড়াল থেকে সে তার ডান হাতটা বের করলো, আর আর সেই হাতে চকচক করে উঠল একটি ছোট বিদেশি রিভলভার। আহান মির্জা, তুই মরবি আজ, তোকে মেরেই আমি বর্ডার পার হব। রাশেদ ট্রিগার চাপার আগেই আহান তার অক্ষত বাম হাত দিয়ে চিতার গতিতে রাশেদের কবজিটা চেপে ধরল। ইনজুরি হওয়ার ডান হাতের তীব্র টান আর যন্ত্রণাটাকে সম্পূর্ণ উপেক্ষা করে আহান তার পুরো শরীর শক্তি দিয়ে রাশেদকে মাটিতে আছড়ে ফেলল। রিভলভারটা হাতে থেকে ছিটকে গিয়ে খাদার ভিতরে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে রনি আর স্পেশাল ফোর্সের বাকি অফিসাররা চারপাশ থেকে ছুটে এসে রাশেদ চৌধুরীকে চেপে ধরল। কাদার মাঝে হাত করার সেই চিরচেনা ক্লিক শব্দটা হতে রাশেদের পতন সম্পূর্ণ নিশ্চিত হলো। আহান বুক ভরে একটা দীর্ঘ শ্বাস নিল। তার ডান হাতটা বেতার চোটে তখন সম্পূর্ণ অবশ হয়ে আসছিল। কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছিল, কিন্তু তার মনের ভিতরে সে অশান্তি আর প্রতিশোধের আগুন আজ সম্পূর্ণ শান্ত। সে রনির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ওকে হেডকোয়ার্টারের দিকে নিয়ে যাও রনি। আইনি প্রক্রিয়া যেন এক মিনিটও লেট না হয়। এদিকে মির্জাবাড়িতে তখন সন্ধ্যা নেমে এসেছে। ড্রয়িং রুমের তমতমে পরিবেশটায় নোরা এক কোণে জায়নামাজ পেতে বসেছিল। দুপুর থেকে আয়নের কোনো খোঁজ খবর নেই, কোনো ফোন নেই। নোরার মনটা কোনো এক অজানা আশঙ্কায় বারবার কেঁপে উঠছিল। সে আল্লাহর দরবারে হাত তুলে শুধু আহানের জন্য সুস্থতা ভিক্ষা চাচ্ছিল। ঠিক তখনই সদর দরজার একটা চেনা গাড়ির হর্ন শোনা গেল। নোরা এক লাফে জায়নামাজ ছেড়ে উঠে জানালার দিকে ছুটে গেল। হ্যাঁ, নোরার অনুমান ভুল নয়, আহানের গাড়িটা লনের ভিতরে এসে থেমেছে। নোরা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিচে ছুটে গেল। দরজা খুলতেই নোরা দেখল আহান দাঁড়িয়ে আছে। আহানের শার্টের এক পাশে কাদার দাগে মাখামাখি, মুখটা ক্লান্তিতে ফ্যাকাশে, কিন্তু আহানের চোখে আজ কোনো টেনশন নেই, আছে আছে এক পরম জয়ের তৃপ্তি। আহান নোরাকে অমন বেকুল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার সুস্থ বাম হাতটা বাড়িয়ে নোরাকে এক টানে বুকের মাঝে জড়িয়ে নিল। নোরা আহানের বুকের উমের আসতে এতক্ষণে চেপে রাখা সব ভয় আর কান্না উধাও হয়ে গেল। আহান নোরার চুলে নিজের মুখটা ডুবিয়ে ফিসফিস করে বলল, সব শেষ বউ পাখি, অন্ধকার কেটে গেছে। তোমার এই সিআইডি বাঘ আজ সব শিয়াল খাঁচায় বন্দি করে তোমার খুব কাছে ফিরে এসেছে। এবার থেকে আমাদের শুধু সুখের দিন। নোরা কোনো কথা না বলে আয়নের বুকে নিজের মাথাটা আরো শক্ত করে চেপে ধরল। মির্জা বাড়ির এই ছোট্ট নীড়ে এতদিনে যে এক সত্যিকারের শান্ত নিষ্কণ্টক বসন্তের রাত নেমে এলো।
আহান ফ্রেশ হয়ে নিচে নামলো। সারাদিনের দখল আর কাদার দাগ দূর করে একটা আরামদায়ক ট্রাউজার আর ঢিলেঢালা টি-শার্ট পরে সে যখন ড্রয়িং রুমে এসে বসলো, তখন তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। আলো এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে আহানের সামনে রাখলো। আহান এক চুমুকে পানিটুকু খেয়ে গ্লাসটা টেবিলে রাখলো। তখন রান্নাঘর থেকে ভেসে আসছিল রুটি বেলার হালকা শব্দ আর তরকারির সুবাস। নোরা রান্নাঘরে চাচির সাথে রাতের ডিনারের জোরদার ব্যবস্থা করছে। সে একটা সাধারণ সবুজ কালারের সুতি শাড়ি পরেছে আর রান্নার কাজের সুবিধার জন্য শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে গুজে রেখেছে। তার পিঠের উপর চড়ানো লম্বা চুলগুলো সুন্দর করে একটা পাঞ্চ ক্লিপ দিয়ে উপরের উপরের দিকে আটকানো। চুলগুলো এভাবে আটকানো কারণে তার ফর্সা শ্যামলা ঘাড় আর পিঠের অংশটা উন্মুক্ত হয়ে আছে। রান্নাঘরের গরমে নোরার কপালে আর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম ঝরছে। এমনকি ব্লাউজের ফিটে দিকটাও ঘামে কিছুটা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। আহান ড্রয়িং রুমের প্রধান চেয়ারটায় বসে যথারীতি সাকিব, আলু, রেদিয়া আর রায়ানকে নিয়ে পড়তে বসেছে। কিন্তু আজ তার মনটা বইয়ের পাতায় একদম নেই। সে একটু পরপর আর চোখে রান্নাঘরের দিকেই তাকাচ্ছে। সবুজ শাড়িতে নোরাকে দেখতে কতটা মায়াবী লাগছে তা আর তার ওই ঘামে ভেজা ক্লান্ত রূপটা আহ, রূ- রূ- রূপটা আহানের ভিতরে পুরুষালী দৃষ্টিকে বারবার আকর্ষণ করছে। আহানের এই ঘন ঘন আর চোখে তাকানোটা সাকিবের তীক্ষ্ণ নজর এড়াতে পারল না। সাকিব খাতার উপর থেকে মাথা তুলে একটু জোরে কেসে উঠল। পুরো ঘরের নিস্তব্ধতা ভেঙে সে একদম গম্ভীর মুখে বলল, ভাইয়া, আমি কিন্তু এখন যথেষ্ট বড় হয়েছি। আমার মনে হয় এবার তোমাকে একটা বিয়ে দেওয়া উচিত। সত্যি বলছি, ইদানিং মনটা কেমন জানি সারাক্ষণ বিয়ে বিয়ে করে। সাকিবের মুখে এই এই অসময়ের বিয়ের আকুতি শুনে আলু আর রিদিয়া নিজেদের মুখ চেপে ধরে হাসতে লাগলো। আহান রান্নাঘর থেকে চোখ সলিল। সে এক জোড়া কড়া ভ্রু কুঁচকে অত্যন্ত গম্ভীর আর দারাজ গলায় বলল, তুই কেবল ইন্টারে পড়িস সাকিব? এই বয়সেই তো তোর এত বিয়ের শখ জেগেছে কেন শুনি? বিয়ে তো করবি, তা তো তোর বউকে তুই খাওয়াবি কি? নিজের পকেট খরচের টাকাও তো এখনো আব্বুর কাছ থেকেই নিস। সাকিব একটুও দমে গেল না। সে ছাছার দেওয়া একটা মোটা বইয়ের ওপর হাত রেখে বেশ বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, আরে ভাইয়া, তুমি আধুনিক যুগের মানুষ তো, তাই এসব অত্যাধুনিক বিষয় বুঝবে না। হুজুরেরা বলেছে বিয়ে করলে নাকি ভাগ্য খুলে যায়, আল্লাহ এমনিতেও সংসার বরকত ঢেলে দেন। আর কামানোর চিন্তা করছো? আমার বউ তো আর আলাদা থাকবে না, আমাদের সবার সাথেই থাকবে, সবার সাথেই খাবে। তুমি যেমন আমাকে বড় ভাই হিসেবে কোনোদিন ফেলে দাওনি, আমি নিশ্চয়ই আমার বউকে এনে দিলেও তুমি তাকেও ফেলে দিবে না। তাছাড়া বাপ চাচার এত খাড়ি খাড়ি টাকা পয়সার আর ব্যবসা আছে, আমার কিসের চিন্তা? সাকিবের এই অদ্ভুত এবং চরম অলস যুক্তি শুনে আহানের হাতের কলমটা টেবিলের উপর টস করে শব্দ করে উঠল। সে সাকিবের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, বাপের টাকা আর বউয়ের ভরসায় বাকের টাকা আর ভাইয়ের ভরসায় যে জামাই বিয়ে করতে চায়, তাকে যে কোনো মেয়ে জুতা পেটা ছাড়া আর কোনো কিছুই করবে না। তোকে আজ রাতে ডিনারের পর আমি নিজে বরখত দিচ্ছি, দাঁড়া, মন দিয়ে পড়, না হলে আজ রাতে তোর কপালে কোনো রুটি জুটবে না। রান্নাঘরের দরজার আড়ালে থেকে নোরা তখন আটা মাখতে মাখতে সাকিবের ওই কাণ্ড আর আহানের ধমক শুনছিল। সাকিবের বিয়ের শখের কথা শুনে সে নিজে হাসি চেপে রাখতে পারল না। সে হাত দিয়ে মুখটা চেপে ধরে নিঃশব্দে হাসতে লাগলো আর তার হাতের কাছের চুড়িগুলো মৃদু টুংটাং শব্দ করে উঠল। আহান আবার আর চোখে রান্নাঘরের দিকে তাকালো এবং নোরার সেই মিষ্টি হাসির অবয়ব দেখে তার নিজের ঠোঁটের কোণেও এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা দিন। সময়ের নিয়মে আহানের হাতের গভীর ক্ষত এখন পুরোপুরি শুকিয়ে গেছে। ব্যান্ডেজের সেই সাদা পট্টি আর গলার ঝোলানো স্লিংটা এখন আর নেই। সুস্থ হাত নিয়ে আহান আবার তার চেনা ফর্মে সিআইডির দুদণ্ড প্রতাপী অফিসার হিসেবে নিজের দায়িত্বে ফিরে গেছে। তবে বাইরের সেই কঠোর অফিসারটি ঘরের ভেতর নোরার সামনে এলেই কেমন যেন এক পরম প্রেমিক পুরুষের রূপ নেয়। নোরা এখন নিয়মিত কলেজে যাচ্ছে। প্রথম প্রথম
প্রথম একটু ভয় পেলেও এখন সাকিবের সাথে প্রতিদিন কলেজে যাওয়াটা তার অভ্যাস হয়ে পরিণত হয়েছে। আজও তার ব্যতিক্রম নয়। সকালে ঝলমলে রোদ মির্জাবাড়ির জানালা গলে এসে পড়েছে আহান আর নোরার শয়নকক্ষে। নোরা আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো বাঁধছিল, ঠিক তখনই আহান পেছন থেকে এসে তার কোমর জড়িয়ে ধরল। সুস্থ হাতটার শক্ত বাঁধন নোরার কোমরের পড়তে এসে আয়নার দিকে তাকিয়ে মৃদু হাসল। আহান নোরার চিবুকে নিজের চিবুক টেকিয়ে বলল, অনেকদিন তো আমার হাতটা অচল ছিল বউ পাখি, তখন তো খুব সেবা করেছো, এবার আমার সুস্থ সুস্থ হাতের সেবা নেওয়ার পালা। কথাটা বলেই আহান আলমারি থেকে নোরার পছন্দের কালো রঙের বোরখাটা বের করে আনলো। নোরাকে বিছানার পাশে দাঁড় করিয়ে সে নিজে যত্ন করে নোরার গায়ে বোরখাটা পরিয়ে দিতে লাগলো। বোরকার বোতামগুলো একটা করে লাগানোর সময় আহানের আঙ্গুলগুলো মৃদু স্পর্শ নোরার শ্যামল ত্বকে এক অন্যরকম শিহরণ জাগাচ্ছিল। বোরকা পরানো শেষ হলে আহান টেবিল থেকে হিজাবটা তুলে নিল। সে অত্যন্ত মনোযোগ দিয়ে নোরার মাথায় হিজাবটা পেঁচিয়ে পিনগুলো গেঁথে দিতে লাগলো। নোরা অপলক দৃষ্টিতে আহানের এই একাগ্রতার দিকে তাকিয়ে রইল। সে মানুষটা বাইরে অপরাধীদের বুকে কাঁপন ধরায়, সে কিভাবে এত আলতো করে এত মমতায় তার বউয়ের হিজাব বেঁধে দিচ্ছে। হিজাব বাঁধা শেষ হতে আহান নোরার নাকে একটা মৃদু কামড় দিয়ে বলল, ব্যাস, আমার নোরাপতি এখন পুরোপুরি রেডি। তবে কলেজে গিয়ে কিন্তু কোনো ছেলের দিকে তাকানো যাবে না, মনে থাকবে তো? সাকিবের উপর কড়া নির্দেশ দেওয়া আছে, কেউ যদি আমার বউয়ের দিকে বাঁকা চোখে তাকায় তবে তাকে সোজা সিআইডি লকআপে পুরে দেব। নোরা মুখ টিপে হাসলো আর মাথা নেড়ে বোঝালো, কেউ তাকাবে না, আপনি মিচেই চিন্তা করছেন। ঠিক তখনই নিচ থেকে সাকিবের চড়া গলার আওয়াজ ভেসে এলো, ও ভাইয়া, ও ভাবি, কত দূর তোমাদের হিজাব বিলাস? কলেজের বেলা বেলা পড়া শেষ হয়ে গেছে, তোমরা যদি সকাল সকাল এভাবে রোমান্স শুরু করো তবে তো আমার আজ আজ ফার্স্ট পিরিয়ড প্রক্সি দিতে হবে। সাকিবের চিৎকার শুনে নুরা দ্রুত তার কলেজের ব্যাগটা কাঁধে তুলে নিল। আহান সাকিবের অমন মনে মনে বিরক্ত হলেও নুরার হাতটা ধরে তাকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে সোফায় বসে সাকিব ঘড়ির দিকে তাকিয়ে পা নাড়াচ্ছিল। নুরাকে বোরকা আর হিজাব একদম পরিপাটি অবস্থায় দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝলাম ভাইয়া, সিআইডি ইনভেস্টিগেশন টিমও এত নিখুঁত কাজ করতে পারে না, আর যতটা নিখুঁতভাবে তুমি ভাবিকে রেডি করো তা আমার কপালে এমন যত্ন জুটবে শুনি। আহান সাকিবের মাথায় একটা মৃদু চাটি মেরে বলল, বেশি কথা না বলে ভাবিকে নিয়ে সাবধানে যাবি, আর হ্যাঁ, ছুটির পর অন্য কোথাও টুটু না করে সোজা বাড়ি ফিরবি। রফিক গাড়ি নিয়ে গেটের বাইরেই থাকবে। সাকিব জিপ কেটে নোরার ব্যাগটা এক এক হাত দিয়ে টেনে নিয়ে বলল, ইয়েস স্যার, একদম অন টাইম ফেরত আনবো আপনার বউ পাখিকে। নোরা দরজার মুখ থেকে একবার পেছনের দিকে আহানের দিকে তাকালো। আহানের সেই সুস্থ সবল শরীরের চেনা হাসি মুখটা দেখে তার বুকের ভেতরটা সবটুকু ভয় যেন দূর হয়ে গেছে। সে সাকিবের সাথে হালকা পায়ে সদর দরজা পেরিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আর আহান বারান্দায় দাঁড়িয়ে শান্ত চোখে তার লক্ষ্মী বউঠার চলে যাওয়ার পথের দিকে চেয়ে রইল। ঘড়িতে তখন সকাল ঠিক 11টা। সিআইডির হেডকোয়ার্টারে নিজের ব্যক্তিগত কেবিনে বসে আইনি কিছু জরুরি ফাইল সই করছিল আহান। ঘরের এসির ঠান্ডা বাতাসের মাঝেও তার পুরো মনোযোগ ছিল ফাইলের জটিল হিসাব নিকাশে। ঠিক তখনই টেবিলের উপর রাখা তার পার্সোনাল ফোনটা তীব্র শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে সাকিবের নাম্বারটা ভেসে উঠতে আহান ফোনটা কানে নিল, কিন্তু ওপাশ থেকে সাকিবের চেনা চঞ্চল কণ্ঠস্বরের বদলে ভেসে এলো এক চরম আতঙ্কিত আর হন্তদন্ত গলার আওয়াজ, ভাইয়া, ভাইয়া, তুমি তাড়াতাড়ি সিভিল হসপিটালে চলে এসো। ভাবি ভাবি হঠাৎ করেই কেমন জানি করতে করতে কলেজের মাঠের মাঝেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি ওনাকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তুমি জলদি এসো ভাইয়া। কথাটা শোনা মাত্রই আহানের বুকের ভেতরটা কেন যেন তীব্র একটা চেত করে উঠল। হাতের দামি কলমটা হাত থেকে ছিটকে পড়ে টেবিলের উপরে পড়ে গেল। মাত্র কয়েক ঘন্টা আগে তো সে নিজের নোরাকে বোরকা পরিয়ে মাথায় সুন্দর করে হিজাব বেঁধে সুস্থ শরীরে কলেজের জন্য বিদায় দিল। তবে হঠাৎ কি হলো, মেয়েটা এভাবে অজ্ঞান হয়ে গেল? কোনো পুরনো শারীরিক অসুস্থতা নাকি অন্য কিছু? আহানের সিআইডি অফিসারের ক্রুরধার মস্তিষ্ক এক লোহমায় স্তব্ধ হয়ে গেল। সেখানে এখন কেবল একজন বেকুল স্বামী ব্যতীত ছটফটানি।
সে আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে টেবিল থেকে গাড়ির চাবি আর নিজের ওয়ালেটটা এক ঝটকায় তুলে নিল। কেবিন থেকে ঝড়ের গতিতে বের হয়ে করিডোর দিয়ে যাওয়ার সময় সাব ইন্সপেক্টর রনি একটা ফাইল হাতে নিয়ে ওনার সামনে এসে দাঁড়িয়েছিল। স্যার, এই ফাইলটা টেবিলে রাখো রনি, আমার একটা ইমার্জেন্সি আছে, আমি বের হচ্ছি। আহানের গলার গম্ভীর আর স্থির স্বর শুনে রনি এক পা পিছিয়ে গেল, আর সে এখন কোনো প্রশ্ন করার সাহস পেল না। আহান লিফট ব্যবহারের সময়টুকুও অপচয় করতে চাইল না। সে সিঁড়ি বেয়ে হন্তদন্ত হয়ে নিচে নেমে পার্কিং ল্যাম্পের দিকে ছুটল। গাড়ি ছুটে স্টার্ট দিতেই সে চিতার গতিতে হেডকোয়ার্টারের মেন গেট পেরিয়ে বাইরের ব্যস্ত রাস্তার দিকে গাড়ি ছুটিয়ে গেল। স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে রাখা আহানের সুস্থ হাতটাও এখন সামান্য কাঁপছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে নোরার সেই চেনা মায়াবী আর লাজুক হাসি মুখটা। আল্লাহ, নোরা যেন ঠিক থাকে, মেয়েটা এমনিতেই বড্ড নরম মনের, কোনো বিপদ যেন না হয়। আহান মনে মনে অনবরত আল্লাহর কাছে প্রার্থনা করতে করতে গাড়ির অ্যাক্সিলারেটরের চাপ বাড়িয়ে দিল। শহরের সমস্ত ট্রাফিক জ্যাম আর কোলাহলকে বুড়ো আঙুল দেখিয়ে তার খালো গাড়িটা দ্রুত গতিতে হসপিটালের উদ্দেশ্যে ছুটে এলো। শহরের সমস্ত ট্রাফিক জ্যাম আর সমস্ত রাস্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আহানের গাড়িটা যখন সিভিল হসপিটালের ইমার্জেন্সি গেটের সামনে এসে থামলো, তখন তার পুরো শরীর উদ্বেগে কাঁপছে। গাড়ি লক করার কথা বলে সে জ্বরের গতিতে হসপিটালের করিডোরে দিয়ে ভিতরে ছুটে গেল। করিডোরের সাদা দেওয়াল আর কড়া ওষুধের গন্ধ আহানের বুকের ভেতরটাকে আটকে দিলেও আরও বাড়িয়ে দিচ্ছিল। দূর থেকে সে দেখতে পেল ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে সাকিব এক হাত নিজের মাথা চেপে ধরে পায়চারি করছে। সাকিবকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আহান প্রায় দৌড়ে তার সামনে গিয়ে সাকিবের শার্টের কলারটা চেপে ধরল। তার চোখ দুটো লাল হয়ে উঠেছে। কি হয়েছে সাকিব? নোরা তো সকাল থেকে একদম ঠিক ছিল, হঠাৎ কি করে অজ্ঞান হলো ও? কেউ কি কিছু করেছে? সাকিব বড় ভাইয়ার অমন ভয়ঙ্কর রূপ দেখে কিছুটা ভরকে গেল। সে আমতা আমতা করে বলল, আরে না ভাইয়া, কোনো ঝামেলা হয়নি। সেকেন্ড পিরিয়ড শেষ হওয়ার পর আমরা তখন ক্যান্টিনের দিকে যাচ্ছিল সেকেন্ড পিরিয়ড শেষ হতে আমরা তখন ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। ভাবি হঠাৎ বলল ওনার মাথাটা কেমন জানি ঘুরছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ভাবি মাঠের ঘাসের ওপর চোখ বুজে পড়ে গেল। আমি আর কি এক মুহূর্ত দেরি না করে রফিক ভাইয়াকে ডেকে ওনাকে হসপিটালে নিয়ে এসেছি। ডাক্তার ভিতরে পরীক্ষা করছেন। সাকিবের কথা শেষ হতে না হতে ইমার্জেন্সি ওয়ার্ডের ভারী পর্দাটা ঠেলে মাঝবয়সী একজন লেডি ডাক্তার বাইরে বেরিয়ে এলেন। ওনার গায়ে স্টেথোস্কোপ ঝুলানো আর হাতে নোরার চেক এর ফাইল। আহান সাকিবের কলার ছেড়ে দিয়ে এক লাফে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো। ডক্টর, নোরা কেমন আছে? কি হয়েছে ওর? ডাক্তার আহানের ওমন অস্থিরতা আর চিন্তিত মুখ দেখে নিজের ঠোঁটের কোণে এক চিলতে নরম হাসি ফুটিয়ে তিনি তুললেন। তিনি ফাইলটা বন্ধ করে অত্যন্ত শান্ত গলায় বললেন, আপনি কি পেশেন্টের হাজবেন্ড? হ্যাঁ, আমি আহান মির্জা। ডাক্তার এবার আহানের কাঁধে আলতো হাত রেখে বললেন, মিস্টার মির্জা, শান্ত হন, ভয়ের কিচ্ছু নেই। আপনার স্ত্রী একদম ঠিক আছেন। আসলে প্রথম প্রথম এমন এমন মাথাঘোরা বা হুট করে অজ্ঞান হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক একটা লক্ষণ। শরীর কিছুটা দুর্বল, তাই হঠাৎ প্রেশার ড্রপ করেছিল। আহান ব্রুকুসকে ডাক্তারের কথার গভীরতা বোঝার চেষ্টা করলো। তার সিআইডি মস্তিষ্ক এই মুহূর্তে কেমন যেন কাজ করছিল না। সে অবুঝের মতো জিজ্ঞাসা করলো, প্রথম প্রথম মানে? আমি ঠিক বুঝলাম না ডক্টর। ওর কি কোনো বড় অসুখ হয়েছে? ডাক্তার এবার শব্দ করে হেসে উঠলেন। তিনি আহানের দিকে তাকিয়ে বেশ আনন্দের সাথে বললেন, আরে না মিস্টার মির্জা, কোনো অসুখ না, বরং এটা একটা অত্যন্ত খুশির খবর। আপনার স্ত্রী প্রেগনেন্ট। ইউ আর গোয়িং টু বি এ ফাদার। কনগ্রেচুলেশনস। ডাক্তারের মুখ থেকে প্রেগনেন্ট শব্দটা বের হওয়া মাত্রই আহান যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। পুরো পৃথিবীটা যেন তার চারপাশে থমকে দাঁড়ালো। সে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে রইল। সে সিআইডি অফিসারের চোখের এক পলকে দেশের বড় বড় অপরাধীদের ছাল ধরে ফেলে সে আজ এই সহজ দুটো শব্দের মানে মেলাতে পারছে না। তার বুকের ভিতর এক অদ্ভুত অব্যক্ত আনন্দের ঢেউ আপচে পড়ল। সে বাবা হতে চলেছে। তার আর নোরার ভালোবাসার এক নতুন অংশ এই পৃথিবীতে আসতে চলেছে। পাশে দাঁড়িয়ে থাকা সাকিব এই খবর শোনা মাত্রই খুশিতে লাফিয়ে উঠল। সে এক ঝাটকায় আহানকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে উঠল, আরে ভাইয়া, আমি কাকা হতে চলেছি, আমি কাকা হব, হুররে! ভাবি পেটে পুচকু আসতে চলেছে।
সাকিবের চিৎকার হসপিটালের একজন নার্স এদিক ওদিক তাকাতেই আহান সাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু আহানের নিজের টুটের কোণে তখন এক পৃথিবীর জয় করার হাসি ফুটে উঠছে। তার চোখের কোণটা কুশির অতিশয্যে সামান্য সজল হয়ে উঠল। ডাক্তার মুচকি হেসে বললেন, আমি কিছু ভিটামিন আর আয়রনের ওষুধ লিখে দিচ্ছি। এখন ওনাকে বেশি করে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, আর কোনো রকম মানসিক চাপ দেওয়া যাবে না। আপনারা ভেতরে গিয়ে ওনার সাথে দেখা করতে পারেন, ওনার জ্ঞান ফিরে এসেছে। ডাক্তার চলে যেতে আহান আর এক সেকেন্ডও বাইরের দিকে বাইরে দাঁড়িয়ে রইল না। সে সাকিবের বাইরে থাকতে বলে দৃঢ় পায়ে ইমার্জেন্সি ওয়ার্ডের ভিতরে ঢুকলো। ভিতরে একটা সিঙ্গেল বেডে নোরা শুয়ে আছে। তার মাথার উপরে স্যালাইন বোতল ঝুলছে। বোরকা আর হিজাবটা খুলে একপাশে রাখা হয়েছে। নোরার শ্যামলা শ্যামলা মুখটা ক্লান্তিতে কিছুটা ফ্যাকাশে দেখালেও আহানকে দরজার দাঁড়িয়ে থাকতে দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি দেখা দিল। আহান দৃঢ় পায়ে ঢুকে বেডের এক পাশে বসলো। অতঃপর আহান নোরার হাতটা টেনে নিয়ে নিজের বুকের বাম পাশে, যেখানে হৃৎপিণ্ডটা জোরে জোরে দপদপ করছে, সেখানে রাখলো। তারপর নোরার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ফিসফিস করে গলায় বলল, তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় উপহারটা দিয়েছো বউ পাখি। আমাদের ঘরে আমাদের একটা ছোট্ট অংশ আসতে চলেছে। তুমি মা হতে চলেছো নোরা। আহানের এই কথাটা শোনা মাত্রই নোরার পুরো শরীর কেঁপে উঠল। তার চোখের মণি দুটো এক লোহমায় বড় বড় হয়ে গেল। সে নিজের বাম হাতটা আলতো করে তার পেটের উপর রাখলো। এক অদ্ভুত স্বর্গীয় অনুভূতি তার পুরো সত্তাকে গ্রাস করে নিল। এতদিনের সমস্ত কষ্ট, অতীতের সমস্ত লাঞ্ছনা যেন এই একটা কবরের কাছে এসে ধুলোয় মিশে গেল। নোরার চোখ দুটো চোখ পেটে জল ভরে এলো, কিন্তু ভিতরের জলটা ভয়ের ছিল, ছিল এক পরম প্রাপ্তির আনন্দের অশ্রু। আহান নোরার চোখের জল নিজের আঙ্গুল দিয়ে আলতো করে মুছে দিয়ে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। হাসপাতালের এই সাদা কেবিনের নিস্তব্ধতার মাঝে দুটি প্রাণ তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনার আনন্দে মেতে রইল। হসপিটালের কেবিনের মুহূর্তটি কাটতে না কাটতেই বাইরের দরজায় আর সাকিবের তর সইছিল না। সে দরপর করে ঘরের ভিতরে ঢুকে প্রায় চিৎকার করে উঠল, ভাবি, ও ভাবি, তুমি সত্যি সত্যি আমাদের এত বড় সারপ্রাইজ দিয়ে দিলে। আমি তো খুশিতে এখন পুরো হসপিটালকে সবাইকে মিষ্টি খাওয়াতেই ইচ্ছে করছে। সাকিবের অমন আনন্দঘন চিৎকার আর লাফালাফি দেখে নোরা লজ্জায় আহানের বুকে মাথা আরো বেশি বেশি মুখ লুকালো। আহান সাকিবের দিকে একটা কড়া চাহনি দিয়ে বলল, তোর চেঁচামেচি কি কোনোদিন কমবে না সাকিব? হাসপাতালটাকে একদম বাজার বানিয়ে ফেলছিস। তুই কি বাড়িতে ফোন করেছিস? আরে ভাইয়া, এই খুশির খবর কি আমি একে চাপা রাখতে পারি? আমি হাসপাতালে আসার পথেই আব্বু আর শাইলা চাচিকে ফোন করে দিয়েছিলাম। ওনারা এতক্ষণে রওনাও হয়ে গেছে। সাকিবের কথা শেষ না হতে হতেই কেবিনের দরজা টেনে হুড়মুড় করে ভেতরে ঢুকলেন শাকিল মির্জা, শাইলা বেগম, সাকিব মির্জা আর পিছনে আলো, রিদিয়া আর রায়ান। শায়লা বেগম ঘরে ঢুকে সোজা নোরার পাশে এসে বসলেন। নোরার কপালে আর মাথায় হাত বুলিয়ে ওর পাশে চোখ দুটো বুলিয়ে ওনার চোখ দুটো আনন্দে ছলছল করে উঠল। তিনি বললেন, আমার মা, আল্লাহ আমাদের মির্জা বাড়িতে কত বড় রহমত পাঠিয়েছেন। আমি তো খবর শুনে রান্নার হাত ধুয়ে চলে এসেছি। আহান, এখন থেকে কিন্তু নোরার আর কোনো রকম কামখিয়ালি চলবে না। মেয়েটাকে একদম চোখের আড়াল করবি না। শাকিল মির্জা ছেলের পাশে এসে দাঁড়ালেন। ওনার গম্ভীর মুখে আজ এক পরম তৃপ্তির হাসি। তিনি আহানের কাঁধে হাত রেখে বললেন, আজ একজন পিতা হিসেবে আমার বুকটা গর্বে ভরে গেছে বাবা। সিআইডির সমস্ত ঝড়ঝাপটা পেরিয়ে তুই নিজের সংসারটাকে একটুকু স্বর্গে পরিণত করেছিস। নোরাকে যে তুই সম্মান আর ভালোবাসা দিয়েছিস, তার প্রতিদান আজ আল্লাহ তোকে দিয়েছেন। ছোটরা সবাই ততক্ষণে নোরার বেডের চারপাশটা ঘিরে ধরেছে। আলো নোরার একটা হাত ধরে বলল, ভাবি, এখন থেকে কিন্তু তুমি আর কোনো বাড়ি কাজ করবে না। কলেজের ব্যাগ নেওয়া থেকে শুরু করে তোমার সব কাজ আমি আর রিদিয়া ভাগ করে দেব। তুমি শুধু আমাদের একটুকু কিউট পুচকু এনে দাও। রায়ান মিচকে হেসে পাশ থেকে ফুরন কাটলো।
পুচকোটা যেন একদম বড় ভাইয়ার মতো গম্ভীর না হয়, ছোট সাকিব ভাইয়ার মতো যেন চঞ্চল আর হাসি খুশি হয়। সাকিব বুক ফুলিয়ে বলল, একদম ঠিক বলেছিস রায়ান, আমার ভাতিজা বা ভাতিজি যাই আসুক সে হবে মির্জা বাড়ির আসল ডন। আমি নিজে ওকে সব শয়তানির বুদ্ধি শেখাবো। সাকিবের কথা শুনে আহান গম্ভীর মুখে একটি কাঠের স্কেল হাতে নেওয়ার ভঙ্গি করতে সাকিব এক লাফে শায়লা বেগমের পিছনে গিয়ে লুকালো। পুরো কেবিন জুড়ে তখন হাসির রোল বয়ে গেল। নুরার সবার এই নিঃস্বার্থ ভালোবাসা, চোখের আনন্দ আর মাতোয়ারা ভাব দেখে নিজের চোখের কোণে অশ্রুটুকু আর ধরে রাখতে পারল না। একসময় যে মেয়েটি নিজেকে এই পৃথিবীর সবচেয়ে অবহেলিত আর একা ভাবত, আজ সে এক বিশাল ভালোবাসার চাদরে আবৃত। কয়েক মাস পর মির্জাবাড়ির পেছনে সেই সমস্ত চাঁদটায় আজ এক মনোরম বিকেল নেমে এসেছে। চারপাশে গাছগুলো নতুন পাতা গজিয়েছে আর হালকা মিষ্টি হাওয়া চারপাশটাকে এক মায়াবী স্নিগ্ধতায় ভরিয়ে দিয়েছে। নোরার অবয়বে এক নতুন অন্যরকম মাতৃত্বের লাবণ্য ফুটে উঠেছে। সে সুতি একটি হালকা শাড়ি পরে ছাদের দোলনাটায় আরাম করে বসেছিল। তার চোখ দুটো দূর আকাশের গোধূলির রঙের দিকে নিবদ্ধ। ঠিক তখনই পেছন থেকে এক জোড়া সবল হাত এসে তাকে জড়িয়ে ধরল। আহান ধীরপায়ে এসে নোরার পাশে বসল। সে তার সুস্থ বাম হাতটি বাড়িয়ে নোরার পেটের উপর রাখল, যেখানে তার ভালোবাসার নতুন স্পন্দন ক্রমশ বেড়ে চলেছে। আহান নোরার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে ওনার চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো অতীতের কালো ছায়া নেই, নেই কোনো ভয়ের অশ্রু, আছে কেবল এক পৃথিবীর অনুরাগ। আহান ফিসফিস করে বলল, মনে আছে নুরাপতি, সিআইডি আহান মির্জা কোনোদিন হার মানতে শিখেনি। আমি তোমাকে কথা দিয়েছিলাম পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা থেকে তোমাকে আগলে রাখবো। আজ দেখো আমাদের এই ছোট্ট নীড়ে কত বড় একটা টুকরো আলো আসতে চলেছে। তুমি কুশিত বউ পাখি। নোরা কোনো কথা বলল না। সে তার নিজের হাতটা আহানের হাতের উপর রাখলো। মুখের বোবা বাসা আছে নীরব থেকে মুখের বোবা বাসা আজ নীরব থেকে এক গভীর অনুভূতির জন্ম দিল। সে সমস্ত মমতা তার মাথায় আহারের চৌড়া বুকের উপর সঁপে দিল। বাইরের পৃথিবীর নিয়ম যেমনই হোক, এই পুরুষালী বক্ষপটে যেন নোরার ইহকালের একমাত্র ধ্রুবতারা, একমাত্র শান্তির নীড়। ছাদের কোণে তখন সাকিবের ছোড়া গলার ঘান আর আলো রায়ানদের কনসুটির আওয়াজ ভেসে আসছিল। পুরো মির্জা বাড়িটা যেন এক সুতায় বাঁধা এক অদৃশ্য সুরক্ষার চাদরে মুড়ে রইল, আর দুটি হৃদয় একাত্ম হয়ে লীন হয়ে রইল তার নিজেদের ভালোবাসার এই চিরন্তন বন্ধনে। সমাপ্ত। বিয়ের বন্ধনে আবদ্ধ। গল্পের শেষ অংশ। নুরা ফাতেহা। গল্পটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় খুবই ভালো একটি গল্প। এরকম আরও সুন্দর সুন্দর এবং চমৎকার চমৎকার গল্প আপনাদের জন্য আমরা নিয়ে আসবো। আগামী একটা গল্প আপনাদের জন্য আগাম বলে রাখি, অনেক ভালো একটা গল্প হবে। আপনারা সবাই ওই গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন এবং বড় পর্বের একটা গল্প হবে। ওই গল্পটা খুবই মজার হবে এবং খুবই সুন্দর হবে, আপনাদের সবার ভালো লাগবে। সে গল্পের আশায় অপেক্ষায় থাকুন। দেখা হবে নতুন পর্বের নতুন গল্পে, নতুন গল্পের নতুন পর্বে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে।